तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, इसे चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा। मेरे जान में हर खामोशी में तेरे प्यार के नगमे गाऊंगा। मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, इसे चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा। ऐसे जरूरी हो मुझको तुम, जैसे हवा इन सांसों को। বিড়বিড় করে নিজের প্রিয় গানটা গাইতে গাইতে আকাশের বিশালতা অনুভব করছে মুগ্ধতা। দেখ ছেলেটাকে দেখতে জোস না? পাশে দাঁড়িয়ে থাকা নিতু নামের একটি মেয়ের মুখ থেকে স্পর্শকে উদ্দেশ্য করে ছেলেটাকে জোস দেখতে কথাটা যেন মোটেই সহ্য হলো না মুগ্ধতার। এই মুহূর্তে মেয়েটাকে থেকে স্পর্শের প্রতি রাগটা বেশি হচ্ছে। কি দরকার ছিল এত সুন্দর দেখতে হওয়ার? তাতে যে মেয়েগুলো ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তা কি স্পর্শ বোঝে না? কিন্তু মেয়েটা হয়তো জানে না যে স্পর্শ নামক মানুষটা কেবল ওর, আর তার ওপরে সমস্ত অধিকার কেবল মুগ্ধতারই। মেয়েটাকে পাশ কাটিয়ে ছুটে গেল স্পর্শের কাছে, গিয়ে হুট করে স্পর্শকে জাপটে ধরল। হঠাৎ এমন কিছুতে স্পর্শ অবাক। মুগ্ধতা স্পর্শকে ছেড়ে ওর দুই গালে হাত রেখে স্পর্শের গালে বেশ শব্দ করেই একবার চুমু দিল। স্পর্শ আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। মেয়েটা সত্যি অনেক বোকামো করে মাঝে মাঝে। মুগ্ধতার এমন কাজ থেকে স্পর্শর আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা ঠিক কী। ঠিক কোনো না কোনো মেয়ে ওর দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, আর মুগ্ধতা তাকে বোঝাতে চেয়েছে যে মানুষটা ওর, কারণ নজর তার উপর পড়লে সে সহ্য করবে না। স্পর্শের উপরে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা মেয়েটি শরীর জুড়ে যেন শিহরণ বয়ে গেল। মেয়েটা কি আজব, এভাবে হুট করে একটা ছেলেকে জড়িয়ে ধরে তার গালে কিস করবে। মেয়েটা তার পাশে দাঁড়িয়ে থাকা মধু ভরে মেয়েটাকে ফিসফিসিয়ে বলল, দেখ মেয়েটা কি অসভ্য, এইভাবে একটা অপরিচিত ছেলেকে পাবলিক প্লেসে কিস করবে। এবার দেখ মেয়েটা ঠিক একটা চর খাবে ছেলেটার হাতে, শুধু দেখতেই থাক। না সেটা হচ্ছে না, এমনটা হওয়ার নয়। ওটা ওরই বয়ফ্রেন্ড, আর এটা নতুন না। কোনো মেয়ে স্পর্শ ভাইয়ার দিকে তাকালে মুগ্ধতা সহ্য করে না। মেয়েটা অবাক হলো, সাথে বিরক্ত হলো। ছেলেটাকে দেখে সিনিয়র মনে হচ্ছিল, তাই নিতু ভেবেছিল একটা সুযোগ নেবে, কিন্তু তার হলো কই। তবুও ও মনের ভিতরে একটা আশা রাখলো যে স্পর্শ হয়তো একটা হলেও চর মারবে, কিন্তু না, স্পর্শ কিছুই বলছে না। মুগ্ধতা রাগী চোখে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ একবার মুগ্ধতার দিকে আর একবার নিতুর দিকে তাকাচ্ছে। মুগ্ধতা স্পর্শের সাদা অ্যাপ্রনটা দুহাত ধরে চেপে ধরল। নাও কিস মি। স্পর্শ জানে যে মুগ্ধতার জেদের সামনে ও কিছুই করতে পারবে না, তাই বাধ্য ছেলের মতো মুগ্ধতার কপালে একটি ভালোবাসার পরশ এঁকে দিল। মুগ্ধতা মেয়েটার দিকে তাকিয়ে একটা চোখ মারল, ঠোঁটের ইশারায় বোঝালো স্পর্শ আমার। মেয়েটা রেগে সেখান থেকে চলে গেল। মেয়েটা যেতেই মুগ্ধতা স্পর্শের হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে কলেজ ক্যাম্পাসের এক ধারে নিয়ে গিয়ে স্পর্শের সাদা অ্যাপ্রনের বাম দিকে ঠোঁট বসিয়ে ওর হালকা গোলাপি লিপস্টিকের রংটা সেখানে রাঙিয়ে দিল। স্পর্শর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই লিপস্টিকটা চকলেট ফ্লেভারের, রোজ স্মেল নেবেন আর তারপর আমাকে কল করবেন আর আমাকে অনুভব করবেন, বুঝেছেন? মুগ্ধতাকে রাগাতে স্পর্শ বলল, আর যদি না করি? মুগ্ধতা একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, তাহলে এই হার্ট সার্জনের হার্টটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে সুন্দর করে শোপিজে সাজিয়ে রাখবো, অ্যান্ড আই মিন ইট, ওকে? স্পর্শ পেট ফাটা হাসি দিয়ে বলল, রেগে গেলে তোমার ফেসটা পুরো টুই টুই মার্কা লাগে, ইন ইউর ল্যাঙ্গুয়েজ। মুগ্ধতার রাগ লাগছে, সে জানে যে স্পর্শ তাকে রাগাতে ভালোবাসে। আপনি একটা কালো বান্দর। তুমিও তো পিঙ্কি পিঙ্কি টুই টুই নাগিন। মুগ্ধতা হাঁটতে শুরু করলো। স্পর্শ হেসে মুগ্ধতার পিছন পিছন যেতে লাগলো। সামনেই নিতুকে দেখে চোখ মারল। মেয়েদের সাথে ছোটখাটো ফ্লার্ট করতে স্পর্শের ভালোই লাগে। নিতু স্পর্শের দিকে তাকিয়ে আছে। নিখাত আজ রাতে ওর ঘুম হবে না, ছেলেটা ওর ঘুম কেড়ে নিয়ে গেছে। নিতু ওর বুকে হাত দিয়ে দেখলো ওর হৃদস্পন্দন দ্রুত হারে বাড়ছে। দৌড়ে ছুটে গেল মধুকে কথাটা বলতে।
গাড়িতে বসে আছে দুজন। স্পর্শ ড্রাইভ করছে আর মুগ্ধতা রাগে ফোঁস করে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুগ্ধতা স্পর্শের দিকে তাকিয়ে সরু চোখে বলল, নিতুর মধ্যে জোস একটা ব্যাপার আছে, তাই না? নিতুর নাম শুনে স্পর্শ মনে মনে ভাবল, ইন্নালিল্লাহ, এই আফা খেপে গেছে আজকে। গাড়ি থেকে আমাকে ফেলে না দিলেই খুশি। নিতু? কে নিতু? আমি তো কোনো নিতুকে চিনি না। মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শের কলার চেপে ধরল। গাড়িটা ডিসব্যালেন্স হতে যাবে তার আগেই স্পর্শ থামিয়ে দিল। মুগ্ধ, কি হচ্ছে এটা? মুগ্ধতার চোখের কোণে জল চিকচিক করছে। স্পর্শ জেনেও কি অবুঝের মতো ব্যবহার করে। সে কি বোঝে না তার কত কষ্ট হয় স্পর্শের দিকে অন্য কেউ তাকালে? মুগ্ধতা গাড়ি থেকে নামতে গেলে স্পর্শ জোরে বলল, গাড়ি থেকে এক পাও নামালে ফলাফল ভালো হবে না কিন্তু। মুগ্ধতা। মুগ্ধতা নামটা শুনে ওর রাগ হলো। স্পর্শ ওকে মুগ্ধ ডাকে বা মুগ্ধ পড়ি, আর মাঝে মাঝে বিরক্ত হলে মুগ্ধতা ডাকে। মুগ্ধতা রেগে গিয়ে নামতে গেলে স্পর্শ হাত ধরে নিল। এক টানে নিজের কাছে এনে মুগ্ধতার চোখে চোখ রেখে বলল, সবার সামনে তোমার পাগলামো সহ্য করলেও একাকী অবস্থায় এমন অবুঝের মতো ব্যবহার করলে কিন্তু সহ্য করব না আমি। ভালোভাবে বারণ করেছি, শুনবে, নাহলে। কথাটা বলেই থেমে গেল স্পর্শ। মুগ্ধতা হাত ঝটকা মেরে স্পর্শ থেকে সরে এলো। ওর খুব কান্না পাচ্ছে, কিন্তু ও কাঁদবে না। কান্নার শব্দটা মুগ্ধতার সাথে বেমানান। নিজেকে সামলাতে বাইরের দিকে তাকালো। স্পর্শ আবারও রাইড করতে শুরু করলো। আসলে গাড়ির সামনে একটি রিক্সা চলে এসেছিল, আর একটু না থামলে অ্যাক্সিডেন্ট হতে পারত। স্পর্শ খেয়াল করেছিল, কিন্তু মুগ্ধতা তা লক্ষ্য করেনি। স্পর্শ ড্রাইভ করতে শুরু করলো। হাতে গোনা 10 মিনিট পর মুগ্ধতার বাসার সামনে গাড়ি থামতেই মুগ্ধতা নেমে হর্ন অন করে চলে গেল। স্পর্শের দিকে তাকালোও না। অন্যদিকে স্পর্শের ভালোবাসার পরশ না পেলে মুগ্ধতা এক পাও নড়ে না। আর আজ মুগ্ধতা হনহনিয়ে চলে গেল, যার অর্থ দিন শেষে ওকে টায়ার্ড শরীর নিয়েও একটা ভালোবাসার পরশ আঁকার জন্য আবারও এই বাসায় ছুটে আসতে হবে। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও গাড়িতে উঠে গেলেই পিছন থেকে মুগ্ধতার মা অর্থাৎ স্পর্শর মামি ডেকে উঠলেন। স্পর্শ, কি হয়েছে? মুগ্ধতা হনহনিয়ে রুমে ঢুকে দরজা দিল। আওয়াজও আসছে রুমে ভাঙচুরের। স্পর্শ শ্বাস ফেলে বলল, মামি, একটু রাগ করেছো? রাতে মনে হচ্ছে আমাকে আবার বাসায় আসতে হবে। আমি এখন আসছি, ওকে সামলে রেখো ততক্ষণ। কথাটা বলেই স্পর্শ গাড়ি নিয়ে চলে গেল। শিফা খান উদাস হয়ে বাসায় ঢুকলেন। যে স্পর্শের কথা ছাড়া মুগ্ধতা আর কারোর কথা শোনে না, সেই স্পর্শ মাঝে মাঝে ওর প্রতি ফেড আপ হয়ে যায়। না জানি ছেলেটা কোনদিন রাগ করে বলে, আমি এই পাগলকে বিয়ে করতে পারবো না। বেশ কিছুক্ষণ ভাঙচুর করে মুগ্ধতা হাত পা গুটিয়ে বিছানায় বসে রইল। বাইরের দরজা ওর আম্মু বারবার ধাক্কা দিচ্ছে দরজা খোলার জন্য, কিন্তু ও যে ফারহাদ খান মুগ্ধতা, এত সহজে দরজা খুলবে না। দরকার হলে যতক্ষণ না স্পর্শ আসবে ততক্ষণ এভাবেই বসে থাকবে। স্পর্শর বলা পাগলামি কথাটা বড্ড ওর গায়ে লেগেছে। যারা পাগল তারাই তো পাগলামি করে, তাহলে স্পর্শ কি ইনডিরেক্টলি ওকে পাগল বোঝাতে চাইল? এই কথাটা ভেবে ভাঙচুর করার জন্য জেদটা আরও বেড়ে যাচ্ছে। রাগ সামলাতে না পেরে হাতের পাশে থাকা ফ্লাওয়ার বাসটা দূরে টান মারল অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ওর শখের প্রিয় মাছগুলো মেঝেতে ছটফট করছে। মুগ্ধতা একটা সময় ফুপিয়ে কেঁদেই ফেলল। স্পর্শ কি বোঝে না যে ও তাকে ঠিক কতটা ভালোবাসে? তুই কি ঠিক বলছিস যে ওই হ্যান্ডসাম ছেলেটা ওই পাগল মেয়েটার বিয়ে? আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিভাবে কি? রাস্তা দিয়ে হাঁটছে আর মধুকে এই কথাগুলো বলছে নিধু। সন্ধ্যা 7:30 বাজে এখন। নিধু আর মধু দুজন একটু শপিংয়ে গিয়েছিল। মধুর আর বুঝতে বাকি রইল না যে নিধু স্পর্শের কথা ভেবে নিজেকে পাগল বানাচ্ছে। মধু হঠাৎ থেমে গিয়ে বলল, শোন, স্পর্শ ভাইয়ের ক্রাশের অভাব নাই। ওনার পার্সোনালিটি এত জোস। উনি আমাদের থেকে 6 বছরের সিনিয়র। 2 বছর আগে কলেজ ফার্স্ট আউট করেছেন। স্পর্শ ভাইয়া ঢাকা মেডিকেলের টপ রেজাল্ট করেছিলেন সেইবার, তাই ওনার স্ট্যান্ডার্ড অনেক হাই। আর যদি বলিস মুগ্ধতার কথা, তাহলে মুগ্ধতাও কিছুতে কম যায় না। ওর ক্লাসের পারমিশন কেমন দেখিস নাই? শুধু মেয়েটা একটু পাগল পাগল। স্পর্শ ভাইয়াকে কার সাথে দেখলেই সহ্য করতে পারে না। তোকে আমি সব বললাম, দেখ তুই কি করবি। হঠাৎ পাশ দিয়ে একটা বাইক যেতেই নিতু বলে উঠল, ওয়াও, স্পর্শ! মধু অবাক হয়ে তাকালো। হ্যাঁ, সত্যিই তো স্পর্শ।
এখন না জানি এই মেয়ে কি করে। আমি মুগ্ধ কোথায়? ও তো ওর ঘরে, এখনো বাইরে আসেনি। ওর বাপিও বাড়িতে নেই যে ওকে বোঝাবো। তাছাড়া রোজাও বাসায় নেই, রোজা ওর আব্বুর বাসায় গেছে, কালকেই চলে আসবে। স্পর্শ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। মুগ্ধতার ঘরের একটা এক্সট্রা চাবি কারোর কাছে না থাকলেও স্পর্শের কাছে থাকে। স্পর্শ চাবি দিয়ে লক খুলে রুমে ঢুকলো। গিয়ে দেখে মুগ্ধতা ঘুমাচ্ছে। চোখের কাজলটা ল্যাপটানো, ঠোঁটের গোলাপি লিপস্টিকটা হালকা হয়ে গেছে, চুলগুলো বিচ্ছিন্নভাবে ছড়ানো মুখের উপরে। স্পর্শ কানের পাশে চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধতার কানের কাছে গিয়ে বলল, এই মুগ্ধ, মুগ্ধ। মুগ্ধতা সাড়া দিচ্ছে না। মুগ্ধ, এই মুগ্ধ পাখি, ওঠো, তোমাকে মামি খেতে ডাকছে। তুমি কিচ্ছু খাওনি, আর রুমের একই অবস্থা করেছো তুমি। খালি পায়ে এক্ষুনি লাফালাফি শুরু করলেই তো পা কেটে ফালা ফালা হয়ে যাবে। ওঠো। মুগ্ধতা উঠছে না দেখে স্পর্শ মুগ্ধতার কপালে ঠোঁট বুলিয়ে চলে যেতে নিলেই মুগ্ধতা স্পর্শের হাত ধরে আটকিয়ে বলল, একবার বলুন না যে ভালোবাসি। স্পর্শ মুগ্ধতার কথা শুনে মুচকি হেসে মুগ্ধতার দিকে তাকালো। মুগ্ধতার নাকটা টেনে দিয়ে বলল, না বললে কি ভালোবাসা হয় না? না হয় না, আপনি বলুন আপনি আমাকে ভালোবাসেন কিনা। দেখো, আমি এতটা এক্সপ্রেসিভ নই, তাই এইগুলো আমি কখনো কাউকে বলিনি আর বলতেও পারবো না। মুগ্ধতা স্পর্শের শার্ট খামচে দিয়ে বলল, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, তাই তো? না বললে যে ভালোবাসা যায় না, এটা কোন কথা না মুগ্ধ? তাহলে বলছেন না কেন? মুগ্ধতার চোখের কোণে জল। এর আগেও স্পর্শকে জিজ্ঞাসা করেছে যে সে তাকে ভালোবাসে কি, কিন্তু স্পর্শ কখনো বলেনি সে যে তাকে ভালোবাসে। কিন্তু তার হাবভাব সে বুঝিয়ে দেয় যে সে তাকে মুগ্ধকে কতটা চায়। এটা নতুন কিছু নয়, এর আগেও মুগ্ধতা জিজ্ঞাসা করেছে, স্পর্শ উত্তর দেয়নি। মুগ্ধতা স্পর্শকে ছেড়ে দিয়ে বলল, বেরিয়ে যান এখান থেকে। স্পর্শ এক কথার মানুষ। ও বেরিয়ে গেল। সাথে সাথে মুগ্ধতা স্পর্শের ফোনে SMS দিল, বলতে হবে না ভালোবাসি, তবু একবার বললে হয়তো শান্তি পেতাম। বাই দ্য ওয়ে, 21 বার কল করেছি, রিসিভ করেননি। জানি রাস্তায় নিতুকে নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, সে খবরও আমার কাছে আছে। এখন আমার যা মন চায় আমি তাই করব, অ্যান্ড আই মিন ইট। সত্যি 21টা কল। নিতুর প্যারায় পড়ে আসতেও 45 মিনিট লেট করে ফেলেছে, আর কলটাও ধরেনি। এখন ও জানে মুগ্ধতা কি করবে। মুগ্ধতা এখন একটা ধারালো ব্লেড নেবে আর সেটা হাতের শিরা বরাবর ক্রমাগত চালাবে। এটা নতুন কিছু না, এর আগেও 3 বার মুগ্ধতা এমনটা করে ফেলেছে। ওর হাতের একটা জায়গায় জুড়ে কালচে দাগ পড়ে গেছে ব্যান্ডেজ করতে করতে। স্পর্শ ছুটে গেল রুমে, দেখতে পেল মুগ্ধতা রুমে নেই। তাহলে কি ছাদের থেকে লাফ মারার প্ল্যান করেছে? স্পর্শ দৌড়ে গেল। স্পর্শ আর 1 মিনিটও অপেক্ষা করল না। যদি একটুর জন্য সবটা শেষ হয়ে যায় তাহলে স্পর্শ তা কখনোই মেনে নিতে পারবে না। ও নিজের যে কি অবস্থা করবে তা হয়তো ও নিজেও জানে না। স্পর্শ সিঁড়ি দিয়ে উঠতে আর বাইরে প্রবল মেঘের গর্জন শুনতে পাচ্ছে। ও বাসা থেকে বের হওয়ার সময় আকাশ পরিষ্কারই ছিল। তারপর হঠাৎ রাস্তায় নিতু আর মধুর সাথে দেখা হলো। স্পর্শ বেশ গতি নিয়েই যাচ্ছিল, তখন হঠাৎ পিছন থেকে কেউ স্পর্শের নাম ধরে ডেকেছে। তা শুনে স্পর্শ থেমে গেল। পিছনে তাকাতেই দেখল নিতু আর মধু। নিতুকে দেখে স্পর্শের কপাল চাপড়ানোর মতো অবস্থা। ভাবতে লাগলো যে কী জন্য ও থামতে গেল। এখন এই মেয়ের জন্য ওর মুগ্ধতার কাছে যেতে গিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। স্পর্শ নরম গলায় বলল, কিছু বলবে? নিতু তাড়াতাড়ি মধুর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে স্পর্শর কাছে গিয়ে বলল, ভাইয়া, আমরা একটু সমস্যায় পড়েছি, তাই আপনাকে হঠাৎ রাস্তার মাঝে দেখলাম। আর আপনাকে যেহেতু আমরা চিনি, আপনি পরিচিত একজন, তাই ভাবলাম আপনার কাছেই সাহায্য চাই। স্পর্শ বুঝতে পারল এই মেয়ে এখন ঠিক কি উদ্ভট কিছু দাবি করবে, তবুও বাধ্য হয়ে বলল, কি সাহায্য লাগবে বলো? নিতু উত্তেজিত হয়ে বলল, আসলে ভাইয়া, আপনি তো দেখছেনই যে আকাশে কি পরিমাণ মেঘ করেছে। তাই এখন রিক্সা করে বাসে যেতে গেলে যদি মাঝপথে ভিজে যাই তাহলে তো একটা বাজে ব্যাপার হবে, তাই না? জ্বর কাশিও হয়ে যেতে পারে। আর আমার আবার জ্বর হলে পরের দিন বিছানা ছেড়ে উঠতেই পারি না। তাছাড়া কালকে কলেজের ল্যাব টেস্টও আছে, তাই অ্যাবসেন্টও হতে চাইছি না। ভাবছিলাম কিছুটা হেঁটে কোনো কার বা সিএনজি পেয়ে যাব, কিন্তু কিছুই তো পেলাম না। তাই আর কি, তুমি যদি সরি,
আপনি যদি এখন আমাদেরকে একটু বাসায় ড্রপ করে দিতেন তাহলে ভালোই হতো আর কি, যদি আপনার কোনো সমস্যা না থাকে আর কি। আর আপনিও তো মনে হয় ওই পথেই যাচ্ছেন, তাই বললাম আর কি। মধু শুধু অবাক হচ্ছে কিভাবে অনর্গল মিথ্যা বলে চলেছে। এমনটা ওরা ভাবেইনি। মধুর বিএফ ওদের বাসায় দিতে আসবে এমনটাই কথা হয়েছিল ওদের, কিন্তু এই মেয়ে যে স্পর্শকে পটানোর জন্য ক্রমাগত মিথ্যা বলে চলেছে। মধু এবার নিতুর দিকে তাকিয়ে চোখের ইশারা করে বলল যে কোনো দরকার নেই, ওরা স্পর্শর সাথে যাবে না। কিন্তু কে শোনে কার কথা? নিতু মধুর কথা শুনলে তো? স্পর্শের উত্তরে আর অপেক্ষা না করে মিতু বাইকে উঠে পড়ল। মধুকেও ইশারা করেছে। মধু তো উঠতে নারাজ। ওর বিএফ ওর বাসা থেকে এতটা আসছে শুধু ওদেরকে ড্রপ করতে, এসে যদি শোনে যে চলে গেছে তাহলে কুরুক্ষেত্র বানাবে। মিতু বাইকে উঠে স্পর্শকে কিন্তু করে বলল, ভাইয়া কাঁধে হাত রাখতে পারি? না মানে রাস্তায় চাকনি হলে যদি পড়ে যাই তাই আর কি। মধুও আমতা আমতা করতে করতে উঠল। স্পর্শ মনে মনে চরম বিরক্তি হচ্ছে। একেই অনেক লেট, তার উপরে সারাদিন হসপিটাল থেকে মুগ্ধতাকে সময় দেওয়া, ওকে বাসে ড্রপ করে দেওয়া, বাসার লোকের জন্য খানিকটা সময় বার করা, নিজের জন্য একটু সময় বার করা, এগুলো করতে করতে ও হাঁপিয়ে যায়। তবুও মুগ্ধতার কারণে কখনো বিরক্তি প্রকাশ করেনি ও। যতই হোক মুগ্ধ পরিটা যে ওর নিজেরই। স্পর্শ বেশ জোরেই বাইক চালাচ্ছে, ঠিক যতটা সময় লাগে তার থেকে সময় বার করার চেষ্টা করছে। মুগ্ধতার বাসা বনানী 11 নম্বর রোড, কিন্তু নিতুর বাসা ঠিক কোথায় স্পর্শ জানে না। কোনো কিছু না বলে মেয়েটা হুট করে বাইকে উঠে গেল। মুগ্ধতার বাসার কাছাকাছি পৌঁছে গেছে প্রায়, কিন্তু নিতু কোথায় নামবে কিছুই বলছে না দেখে স্পর্শ বলল, তোমরা কোথায় নামবে? বনানী DUHS-এ। স্পর্শ মুগ্ধতার বাসা ক্রস করে যেতেই হয় নিতুর বাসাটা। মেয়েটা একটা উটকো ঝামেলার জড়ালো। স্পর্শ মুগ্ধতার বাসার সামনে বেশ জোরেই বাইক চালালো। মিরপুর টু বনানী রাস্তা স্পর্শের মগজে যেন ভেসে বেড়ায়। রোজ ওই একই রাস্তা দিয়ে যেতে যেতে সবটা চেনা হয়ে গেছে। রোজ মেডিকেল কলেজ থেকে মুগ্ধতাকে পিক করে মুগ্ধতাকে বনানী দিয়ে এসে নিজেকে আবার মিরপুরের বাসায় যেতে হয়। সারাদিন অনেক খাটনি হয়ে যায়, কিন্তু যেদিন ও মুগ্ধকে পেয়ে যাবে সেদিন থেকে এসব আর কষ্ট অনুভব হবে না। অনেক ধন্যবাদ ভাইয়া, কি বলে যে ধন্যবাদ দিব আপনাকে। স্পর্শ মিথ্যা একটা হাসি ফোটালো। নিতুর দিকে এক পলক তাকিয়ে মধুর দিকে তাকালো। মধুর চোখ মুখ শুকনো লাগছে, তা দেখে স্পর্শ বলল, আরে ওকে মধু? স্পর্শকে থামিয়ে দিয়ে নিতু বলল, ও ওকে, আর ও মধু, আর আমি নিতু। ওহো, বাই দ্য ওয়ে ভাইয়া, আপনাকে দেখে সিনিয়র মনে হয়। আমি ঢাকা হসপিটালের একজন সার্জন। নিতু আর মধু দুজনেই অবাক। নিতু কৌতূহল দেখিয়ে বলল, ভাইয়া বাসার ভিতরে এসে কথা বলা যায় তো? না, অন্য কোনো দিন, আজ তাড়া আছে। একটা কথা জিজ্ঞেস করব? কথাটা শুনতে না শুনতেই স্পর্শ বাইক স্টার্ট দিল। এই মেয়েটা আজ এটা প্যাচাল শোনার মতো সময় ওর হাতে নেই। আচ্ছা, আজ আসি বলেই স্পর্শ চলে গেল। স্পর্শ চলে যেতেই মধু বলল, তুই কিন্তু এটা ঠিক করলি না, ওনার সাথে আসলি কেন তুই? বারণ করলাম আমি তোকে। নিতু দেখলো মধু অনেক রেগে আছে, তাই ওর কথাটা কাটানোর জন্য বলল, দেখেছিস স্পর্শ ভাইয়া কিভাবে কথাটা এড়িয়ে গেল? উনি ঠিক জানতেন যে আমি ওই মুগ্ধতা নাকি ওর কথা জিজ্ঞেস করব, আর উনিও আমাকে মেবি পছন্দ করেন, তাই বলল না কিছু। মধুর এমনিতেই রাগ হচ্ছে, তার উপরে নিতুর আজগুবি আজাইরা কথা ওর আর সহ্য হচ্ছে না। ও রেগে গিয়ে বলল, স্পর্শ না, স্পর্শ ভাইয়া। কথাটা বলে মধু হনহনিয়ে চলে গেল। নিতুর আর কি, সে তো আনন্দে সপ্তম আসমানে ভাসছে। কথাগুলো ভাবতে ভাবতে স্পর্শ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কখন কি অঘটন ঘটিয়ে বসে মেয়েটা। যতই ছাদের দিকে এগোচ্ছে ততই হার্টবিট বেড়ে যাচ্ছে স্পর্শের। এমন ভয়ে ওর আগে কখনো হয়নি। মুগ্ধতাকে নিয়ে মুগ্ধতা যদি ওর যাওয়ার আগে ছাদ থেকে ঝাঁপ দেয় তাহলে না, ও আর কিছুই ভাবতে পারছে না। দৌড়ে ছাদে গিয়ে মুগ্ধতাকে কোথাও পেল না। এদিক ওদিক খুঁজছে, মুগ্ধতাকে কোথাও দেখছে না স্পর্শ। হয়তো ওর চোখ দুটো বড্ড বেশি চঞ্চল দৃষ্টি নিয়ে দেখছে তাই। তাহলে কি মুগ্ধতা এতক্ষণে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে? আর যাই হোক, এই 3 তলার ছাদ থেকে কেউ ঝাঁপ দিলে তার আর বাঁচার সম্ভাবনা নেই, তা স্পর্শ জানে। হঠাৎ কানে ট্যাপ কলের জলের
চুই চুই আওয়াজ কানে আসতে স্পর্শ ঘাড় বুড়িয়ে বাম দিকে তাকিয়ে দেখল মুগ্ধতা ওর অ্যাকোরিয়ামের মাছগুলোকে জলে চোবাচ্ছে আর বিড়বিড় করে কী সব বলছে, হয়তো ওদেরকে বাঁচানোর চেষ্টা করছে। স্পর্শের মাথায় যেন আগুন চড়ে গেল ওকে এভাবে দেখে। মুগ্ধতার কাছে গিয়ে ওকে আচমকায় হাত ধরে টেনে মুগ্ধতার গালে একটা চড় বসিয়ে দিল। এই প্রথম ও মুগ্ধতার গায়ে হাত তুলেছে। এর আগেও কেউ মুগ্ধতাকে মারার সাহস দেখায়নি, কিন্তু আজ স্পর্শ মারল। মুগ্ধতা গালে হাত দিয়ে স্পর্শের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আর এদিকে স্পর্শ ক্রমাগত ওকে বকেই চলেছে। একটা সময় মুগ্ধতা ফুপিয়ে কেঁদে দিতে স্পর্শের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মুগ্ধতা এত সহজে কখনো কাঁদে না, খুব কষ্ট না পেলে। স্পর্শ মুগ্ধতার প্রতি দুর্বল হচ্ছে, কিন্তু মুগ্ধতাকে বোঝানো দরকার যে বারবার এই পাগলামোগুলো করার মানেই হয় না, তাও এত ছোট ছোট কারণে। মুগ্ধতা গালে হাত দিয়ে কাঁদছে। স্পর্শ ওকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল। নিচে গিয়ে জোর গলায় চেঁচিয়ে বলল, আমি মুগ্ধকে নিয়ে যাচ্ছি। শিফা খান হাত মুছতে মুছতে দৌড়ে এসে বলল, কি হয়েছে বাবা? আর মুগ্ধ কাছে কেন? আমি ওকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। কিন্তু তুমি না বলেছিলে যতদিন তোমাদের বিয়ে হচ্ছে ততদিন ও ওই বাসায় যাবে না? বলেছিলাম, কিন্তু এখন দেখছি পাগলামি বন্ধ করার দরকার আছে। বলেই মুগ্ধতার দিকে রাগে চোখে তাকালো। পাগল কথা শুনে মুগ্ধতার রাগ উঠে গেল। ওর মা কিছু বলতে যাবে তার আগে স্পর্শ হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। স্পর্শ গাড়ি স্টার্ট দিয়ে বলল, ওঠো। কিন্তু কাকে কি বলছে? মুগ্ধতা উঠছে না। এবার বেশ চেঁচিয়েই বলে উঠল, ওঠো বলছি। মুগ্ধতা ভয়ে বাইকে উঠল। বাইকের পিছনের অংশ ধরে আছে, কিন্তু স্পর্শকে ধরছে না। স্পর্শ বেশ জোরেই গাড়ি চালাচ্ছে। হঠাৎ স্পর্শ বলল, আমাকে ধরো। মুগ্ধতা ধরল না। স্পর্শ এবার ইচ্ছা করেই ভাঙা রাস্তার মাঝে নিয়ে গেল, আর সেই ধাক্কায় মুগ্ধতার উল্টে পড়ে যাওয়ার উপক্রম। তাড়াতাড়ি করে মুগ্ধতা স্পর্শকে ধরে নিল আর রেগে গিয়ে বলল, ঠিকভাবে চলতে পারেন না? এক্ষুনি আমি যদি পড়ে যেতাম কি হতো? আর আমার ড্রেসে যে কাদা লেগে গেল তার বেলায়? স্পর্শ রাগী গলায় বলল, ভালোই হতো তোমার মরার শখটা মিটতো। কথাটা বলে গাড়ি চালানোতে মনোযোগ দিল স্পর্শ। মুগ্ধতা রাগে মুখ করে বাইরের দিকে তাকাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর চুলগুলো বাতাসে উঠছে অনর্গল। অনুভূতিটা দারুণ। স্পর্শ লুকিং গ্লাসটা ঠিক করে মুগ্ধতার মুখ বরাবর রাখলো। মুগ্ধতাকে দেখা যাচ্ছে আর বাতাসে উঠছে ওর খোলা চুলগুলো। নিষ্পাপ আর প্রাণবন্ত লাগছে। কে দেখে বলবে এই মেয়েটা স্পর্শকে নিয়ে এত প্রসেসিভ, এমন বাচ্চামো স্বভাবের? স্পর্শ মুচকি হেসে ড্রাইভ করায় মন দিল। স্পর্শ বাসার সামনে এসে বাইক থামাতেই মুগ্ধতা এক প্রকার লাফ দিয়ে নেমে পড়ল। ছিটে ছিটে বৃষ্টিতে ও পুরোই ভিজে গেছে। পোশাকটাও চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি নেমে দৌড় দিল বাসার ভিতরে। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় স্লিপ কেটে ধাম করে পড়ে গেল মুগ্ধতা। আহ করে শব্দ করে উঠল, সাথে সাথে মুখ চেপে ধরল। স্পর্শ দেখলে ওর খবর খারাপ করে দিবে। তাড়াতাড়ি উঠে বাসার ভিতরে ছুটল মুগ্ধতা। ফুপি, ও ফুপি, কই তুমি? ফুপি, মা কই? দেখো তোমার বেয়াদব ছেলের জন্য আমার কি অবস্থা। ফুপি কই তুমি? মুগ্ধতার গলার আওয়াজ শুনে স্পর্শের মা তানিমা আহমেদ কিচেন থেকে বেরিয়ে এলেন। মুগ্ধতাকে দেখে এক প্রকার অবাকই হলেন, কারণ প্রায় 5 বছর হলো মুগ্ধতাকে স্পর্শ এই বাসায় আসার অনুমতি দেয়নি। তাই কারোর সাধ্য নেই মুগ্ধতাকে এই বাসায় একদিনের জন্য হলেও নিয়ে আসার। উনি মুগ্ধতার অবস্থা দেখলেন। চুলগুলো প্রায় ভেজা, প্লাজোটাও ভিজে গেছে আর কাদা লেগে গেছে অনেকটাই, আর পোশাকও ভিজে গেছে। উনি অবাক হয়ে বললেন, মুগ্ধ তুই এই বাসায়? মুগ্ধতা গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, ফুপি, তোমার ছেলে জোর করে এনেছে, তুমি আমাকে বাঁচাও। উনিও মুগ্ধকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, তা তুই আবার নতুন করে কি করছিস শুনি? কিছুই করিনি। আমার অ্যাকোরিয়ামের প্রিয় মাছগুলো মরে যাচ্ছিল, তাই ছাদে উঠে ওদেরকে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলাম। ওরা বেঁচে ছিল না যদিও, তা ওরা আমার অনেক প্রিয়। ওরা মরে গেছে মানতে পারছিলাম না। আর তার জন্য তোমার বেয়াদব ছেলে কিনা আমাকে চড় মেরেছে। আমাকে আজ পর্যন্ত কেউ মারার সাহস পায়নি, আর উনি এভাবে মারবে আমাকে? কথাটা বলেই মুগ্ধতা ওর ফুপি তানিমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখনই স্পর্শ বাসায় ঢুকলো। মাথার ভিজে চুলগুলো আলতো করে হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকে গেল। রুমে ঢুকে বলল, আম্মু খিদে পেয়েছে? কি পড়েছো এটা তুমি? শাড়ি পরতে কে বলেছে? হালকা নরম গলায় মুগ্ধতাকে জিজ্ঞাসা করলো স্পর্শ।
মুগ্ধতা না ওর কথার কোনো উত্তর দিচ্ছে না স্পর্শের দিকে তাকাচ্ছে। মুগ্ধতার ভাবগতিক দেখে স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে ওর গাল চেপে ধরে বলল, শুনতে পাচ্ছ না কি বলছি? মুগ্ধতা রেগে গিয়ে স্পর্শের হাতে একটা ঝাড়া মেরে উঠতে গেলেই স্পর্শ বিছানার সাথে মুগ্ধতাকে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমি কি পারমিশন দিয়েছি? স্পর্শ ওকে ওখানে বসিয়ে রেখে ওর ওয়ার্ড্রপ থেকে একটা জিন্স আর একটা টপ বার করে মুগ্ধতাকে বলল। নাও চেঞ্জ ইট। মুগ্ধতা দেখে অবাক হয়ে বলল, উই মা, আপনার ঘরে মেয়েদের ড্রেস? মাঝে মাঝে ট্রায়াল দেন নাকি? একটা থাপ্পড় দেব, ফার্স্ট চেঞ্জ করো। আর তখন যে ধপাস করে ওখানে পড়লে ব্যথা পাওনি, পা কাটেনি, খোড়া হয়ে যাওনি, এভাবে তাকাচ্ছ কেন? আর ছাদে কি করতে গিয়েছিলে? আপনি দেখতে পাননি আমি কি জন্য গিয়েছিলাম? ফাজলামি করো আমার সাথে? মুগ্ধতা রেগে গিয়ে মুখ ফসকে বলল, আরে ভাই, মরতেই তো গিয়েছিলাম, কিন্তু যাওয়ার আগে দেখলাম আমার প্রিয় মাছগুলো মরে যাচ্ছে। ওদের ফেলে আমি কি করে যাই? তাই নিজের সুইসাইড ক্যান্সেল করে ওদের বাঁচাচ্ছিলাম, আর আপনি আমাকে এভাবে বকছেন? স্পর্শের মাথা গরম হয়ে যাচ্ছে, মুখে রাগের আভা। মুগ্ধতা স্পর্শের দিকে তাকিয়ে দেখল স্পর্শ রাগে চোখে তাকিয়ে আছে। ভাব খুব একটা ভালো না, তাই পালানোই ভালো। তাই মুগ্ধতা তাড়াতাড়ি করে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। মুগ্ধতা ওয়াশরুমে ঢুকতেই স্পর্শ বলল, ড্রেসগুলো আমার বউয়ের জন্য কিনেছিলাম, কিন্তু একটা পিঙ্কি পিঙ্কি নাগিন আমার বাসায় ঢুকে পড়েছে, তাই বাধ্য হয়ে দিলাম, নাথিং এলস। না হলে তোমার মতো একটা নাগিনকে তো কখনোই দিতাম না। ভিতর থেকে মুগ্ধতার বিড়বিড় করে আওয়াজ আসছে, আজ আমার এই দুর্দশা না হলে পিঙ্কি পিঙ্কি বান্দর তোর বইয়ের এই ড্রেসগুলো আমি নিতাম না। এই ড্রেস মুগ্ধতা রোজ কেনে আর বেচে, আমাকে শোনাচ্ছে। রুমের ভিতর থেকে স্পর্শ সব শুনছে আর পেট ফাটা হাসি দিচ্ছে। মানুষ কতটা অবুঝ হলে এইসব বলে। স্পর্শ ওর ল্যাপটপ নিয়ে ওর রুমের বারান্দায় গেল। আর যাই হোক, রুমে বসে শান্তিতে কাজ করতে পারবে না, মুগ্ধতা করতেই দিবে না। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মুগ্ধতা। রুমে ঢুকে দেখল স্পর্শ নেই, ওকে আর পায় কে? মুগ্ধতা মনে মনে বলল, ভাগ মুগ্ধ ভাগ, এই পিঙ্কিশ বুড়ো বান্দর তোকে হাতের কাছে পেলে তোকে ছানা বানিয়ে ফেলবে, ভাগ। কথাটা মনে মনে ভেবেই মুগ্ধতার শাড়িটা নিয়ে দৌড়ে ছুটল। স্পর্শ মুগ্ধতার পায়ের আওয়াজ পেয়েছে, বুঝতে পেরেছে যে মুগ্ধতা ভয়ে পালিয়েছে, কিন্তু স্পর্শের থেকে পালানো কি এতই সহজ? কথাটা ভেবেই স্পর্শ মুচকে হাসল। হাতের ঘড়িটার দিকে তাকালো, রাত 11:15 বাজে। 10টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির পর এখন 10:30 দিকে একটু জোরেই বৃষ্টি হচ্ছে। প্রথম বৃষ্টির পর মাটি থেকে যে অদ্ভুত ঘ্রাণ ভেসে আসে তা ক্ষণিকের মুষলধারা বৃষ্টিতে মিলিয়ে যায়। তেমনি কিছুক্ষণ আগে স্পর্শ সেই সুন্দর ঘ্রাণটা পেলেও এখন আর পাচ্ছে না। তবে হালকা ঝোড়ো হাওয়ায় গাছের পাতা শনশন আওয়াজটা আর মিষ্টি হাওয়াটা পাচ্ছে। মুগ্ধতা বলে এই মিষ্টি হাওয়ায় ওর নাকি কোনো ইন্টারেস্ট নেই। তার পরিবর্তে যদি ওকে নাকি একটা সাইকেলের সাথে ঢাকা শহরে ছেড়ে দেওয়া হয় তাহলে ও টোটো করে ঘুরবে। মুগ্ধতা প্রায় দাবি করে স্পর্শের কাছে যে ওকে নিয়ে একটু বাইকে লং ড্রাইভে যাওয়ার জন্য, কিন্তু আজ অবধি স্পর্শ কখনো মুগ্ধতার এই ইচ্ছা পূরণ করেনি। একদিন তো মুগ্ধতা চরম রেগে গিয়ে বলেই ফেলেছিল, আপনার বউ হবে একটা দরজাল মহিলা, আপনার শাশুড়ি হবে কুটনি বুড়ি, আর আপনার বউ আপনার বাইক কেন আপনার দিকেও ঘুরে তাকাবে না, আর তার থেকে মস্ত বড় নাগিন হবে আপনার মেয়ে। কাজের মাঝেই হঠাৎ কথাটা মনে পড়ে যাওয়ায় স্পর্শ হেসে ফেলল ফিক করে। ল্যাপটপটা বন্ধ করে মুখ চেপে হাসছে। মাঝে মাঝে ওর খুব জানতে ইচ্ছা করে মেয়েটা এত অবুঝ কেন? 18+ বয়স, একটা মেয়ের ম্যাচুরিটির এত অভাব। আবার মাঝে মাঝে নিজেকে খুব লাকিও ফিল করে মুগ্ধতার মতো কাউকে ওর জীবনে পাওয়ার জন্য। আর যাই হোক, লাইফে এন্টারটেনমেন্ট আছে মুগ্ধতারই জন্য, কখনো রোম্যান্টিক, কখনো থ্রিলার, আবার কখনো অ্যাডভেঞ্চার। মুগ্ধতা একটা কাশ্মীরি গ্রিন অ্যাপেল খেতে খেতে বিছানার উপরে আয়েশ করে পা তুলে বলল, ফুপা, তুমি অনেক বড় একটা ভুল করে ফেলেছো। স্পর্শের বাবা মিনাজ আহমেদ অবাক হয়ে তানিমা আহমেদের দিকে তাকালেন। উনি আবার কি ভুল করে ফেলেছেন? উনি একটু ঘাবড়েই বললেন, কি ভুল করেছে মুগ্ধ মামনি? মুগ্ধতার মুখ ভর্তি আপেল। কথাটা বলতে গেলে মুখের আপেল শেষ করে তারপর মুগ্ধতাকে কথা বলতে হবে, তাই মুগ্ধতা ওর গোলগাল মুখটা নাড়াতে নাড়াতে বলল, তুমি তোমার এই বিরাট বাসায় আমার জন্য আলাদা রুম বানাওনি কেন বলো তো? তোমাদের তো মেয়ে নেই, আমি তো তোমাদের মেয়ের মতো, তাই আমার জন্য কি একটা রুম বানানো উচিত ছিল না? মুগ্ধতার এমন কথা শুনে ওনারা দুইজনেই বোকা বনে গেল। তানিমা বলে উঠলেন, তোর জন্য আলাদা রুম বানানোর কি আছে মা? স্পর্শর রুমটা যে তোর নিজের রুম। তানিমা বাইরের দিকে তাকিয়ে দেখলেন স্পর্শ দরজার সাথে হেলান দিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। মুগ্ধতা এখনও স্পর্শকে দেখেনি।
উনি স্পর্শকে দেখে আর কিছু বললেন না। মুগ্ধতা বলতে শুরু করলো। হ্যাঁ, তোমরা ভাবলে কি করে আমি ওই পিঙ্কিশ বেয়াদব বান্দরটার সাথে একই রুমে থাকবো? নেভার। হয় তোমরা আমার জন্য একটা রুম আলাদাভাবে বানাবে, নয়তো আমি এই বাসায় থাকবো না। আর তোমরা বলো কিনা আমি ওনার রুমে থাকবো? মুগ্ধতার কথা শেষ হতে স্পর্শ বলল, আম্মু তোমাদের এই পিঙ্কি নাগিনকে বলো আমি জলদি আমার রুমে চলে আসতে। আমি ঘুমবো। আই এম টায়ার্ড এনাফ, সো আই নিড সাম রেস্ট। 5 মিনিটের মধ্যে যেন রুমে ওনার দেখা পাই, অ্যান্ড আই মিন ইট। কথাটা বলেই স্পর্শ চলে যেতে নিলেই মুগ্ধতা চেঁচিয়ে বলল, এই তুই কাকে বললি তোর রুমে যাওয়ার কথা? আমি কোনোদিন তোর রুমে যাব না। আমি আমার ফুপিমার সাথে ঘুমাবো, আমার টুই টুই ফুপি। কথাটা বলেই তানিমা আহমেদকে জড়িয়ে ধরল মুগ্ধ। তানিমা আহমেদ মিনাস আহমেদের দিকে তাকিয়ে বলল, আমি স্পর্শের এই ব্যাপারটা ঠিক মতো নিতে পারলাম না। মানে দুজনের বিয়ের আগে এক রুমে থাকা ব্যাপারটা কেমন না? মুগ্ধতা কথাটা শুনেই ওনার গাল দুটো টেনে দিয়ে বলল, পুরো টুই টুই মার্কা কলিজা ফুপি, লাভ ইউ এতগুলো। মুগ্ধতার কথা শেষ হতে না হতেই স্পর্শ বলে উঠল, আম্মু তোমার কলিজা মার্কা মেয়েটাকে তাড়াতাড়ি আসতে বলো, আই এম গেটিং লেট। আমি ঘুমবো। আর তাছাড়া তোমার এই মেয়ে ততদিনই বাসায় থাকবে যতদিন না তার এই ঘাড় তাড়ামো স্বভাবটা দূর হয়। তাই এইসব সুখ দুঃখের কথা অনেক করতে পারবে। ইটস অলরেডি 11:45 PM। স্পর্শের কথা শুনেই মুগ্ধতা ওনাকে জড়িয়ে ধরে বলল, ফুপি আমি যাব না। আমি গেলে উনি আমাকে পানিশমেন্ট দেবে, আমি শিওর। তুমি ওনাকে চেনো না, উনি কত বড় বেয়াদব। আজকে আমাকে চর অব্দি মেরেছে। মুগ্ধতার এমন কাণ্ড কারখানা দেখে মিনাজ আহমেদ বললেন, তুমি মুগ্ধকে নিয়ে স্পর্শের কাছে যাও, গিয়ে স্পর্শকে বোঝাও। ওনার কথা শুনে তানিমা মুগ্ধতাকে নিয়ে স্পর্শের রুমের দিকে গেল। যদিও মুগ্ধতা যেতে চায়নি, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে তানিমা আহমেদ। স্পর্শের রুমে ঢুকলেন তানিমা মুগ্ধতাকে নিয়ে। উনি দেখলেন স্পর্শ একটা বই হাতে নিয়ে কিছু খুঁটিয়ে পড়ছে। স্পর্শকে ডেকে বললেন, দেখ বাবা, বিয়ের আগে দুটো অবিবাহিত ছেলে মেয়ে কোন সম্পর্ক ছাড়া একই রুমে থাকা ব্যাপারটাও খুবই দৃষ্টিকটু। তাই আমি বলছি শোন মুগ্ধ, না হয় আমাদের সাথেই থাকুক যতদিন এই বাসায় আছে, তোদের বিয়েটা হলে না হয়। তার জন্য নাকি আলাদা ঘরে দরকার? আজ থেকে এই ঘরটা তার। আর এই নিয়ে যেন দ্বিতীয়বার কোনো কথা না হয়। আর আম্মু সমাজ কি ভাবলো না ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। 2 দিন পর যে আমার হবে সে আজও আমার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না, আর ভাবিও না কখনো। আপাতত তার ঘাড় তাড়ামি বন্ধ করা দরকার। আর ও আমার মুগ্ধ, এটাই ওর পরিচয়, স্পর্শের মুগ্ধতা। মুগ্ধতা রেগে মেগে চলে যেতে নিলেই স্পর্শ বলল, এক পাও যদি রুমের বাইরে রেখেছ তবে মেরে অ্যাকোয়ারিয়ামের মধ্যে পুড়িয়ে রাখবো শোপিস হিসেবে। আর আম্মু তুমি যাও, ঘুমিয়ে পড়ো। পাগলের জন্য নিজেদের ঘুম নষ্ট করা বৃথা। ওনার আর কি সাধ্য স্পর্শের উপরে কথা বলার? স্পর্শের জেদের কাছে সব হার মানে। উনি চলে যেতেই স্পর্শ দরজা বন্ধ করে দিয়ে মুগ্ধতাকে বলল, এসি কততে রাখবো? আজকে ওয়েদার ঠান্ডা। মুগ্ধতা স্পর্শের কথায় কোনো জবাব না দিয়ে হঠাৎ কিছু একটা ভেবে বলল, আচ্ছা আপনি এক্ষুনি না বললেন এই রুমটা আমার, তাহলে আমার রুমে আপনি কেন? স্পর্শ হাতের বইটা রেখে এসির রিমোটটা হাতে নিয়ে পড়ল, আমি কিন্তু একবারও এটা বলিনি যে রুমটা সম্পূর্ণ তোমার। রুমটা যেমন তোমার তেমনি আমারও। তাই আজাইরা এসব কথা না বলে শুয়ে পড়ো। আমি ঘুমাবো না। কি করবেন? স্পর্শ মুগ্ধতার দিকে ঝুঁকে গিয়ে বলল, একটা বন্ধ ঘরে একটা মেয়ে আর একটা ছেলে একা একা থাকলে ছেলেটা মেয়েটার সাথে ঠিক কী করতে পারে সেটা নিয়ে কি তোমার কোনো আইডিয়া আছে মুগ্ধ? স্পর্শের কথা শুনে মুগ্ধতা খানিকটা ভয় পেয়ে গেল। স্পর্শকে হাতে দিয়ে দূরে ঠেলে দিয়ে বলল, আপনি এমন কিছু করবেন না, না হলে কিন্তু আমি চেঁচাবো। আপনাকে দেখে আমার মনে হচ্ছিল আপনার স্বভাব চরিত্র ভালো না। আর আপনি আমার মতো একটা নিষ্পাপ শিশুকে কি অত্যাচারটাই না করেন। মুগ্ধতা ওর স্বভাব চরিত্র নিয়ে টানাটানি করল যেই বিষয়টা স্পর্শের একদমই ভালো লাগে না। রাগও লাগছে এখন। রেগে গিয়ে বলল, মুগ্ধ আমাকে আর রাগিও না। ইউ নিউ টু স্টপ। যাও ঘুমো। কিন্তু মুগ্ধতা তো মুগ্ধতাই, ও থামছেও না, এটা ওটা বলেই চলছে। স্পর্শ এবার মুগ্ধতার হাত ধরে ওর কাছে টেনে আনলো। মুগ্ধতার গালটা চেপে ধরতে মুগ্ধতার ঠোঁট দুটো এক জায়গায় হয়ে গেল। স্পর্শ আলতো করে ওর ঠোঁটে ছোট ছোঁয়াতেই মুগ্ধতার শরীর কেঁপে উঠল। মুগ্ধতার শরীরের এরকম কম্পন স্পর্শ বেশ ভালোই অনুভব করতে পারছে। মুগ্ধতার স্পর্শের গলায় খামচি দিয়ে ওর শার্টটা চেপে ধরল। নিমেষেই স্পর্শ মুগ্ধতার কাছ থেকে সরে এলো। মুগ্ধতার মনে যেন গিটার বাজছে।
স্পর্শকে খুব অস্থির অস্থির লাগছে। হয়তো মুগ্ধতাকে যেভাবে ভালোবাসতে চেয়েছিল সেভাবে পেরে উঠতে পারেনি। মনের মধ্যে একরাশ বিরক্তিও কাজ করছে নিজের প্রতি। এই বিরক্ত ভাবটা না কাটানো অবধি স্বস্তি মিলছে না। আর যার একমাত্র ওষুধ হলো ওর মুগ্ধতার ও অজানা এক অনুভূতি হচ্ছে। খানিকটা লজ্জাও পাচ্ছে। এভাবে স্পর্শ কখনো ওর কাছে আসেনি। না পেরে পাশ ফিরে শুয়ে পড়ল। স্পর্শ একবার মুগ্ধতার দিকে তাকালো। মেয়েটা পাশ ফিরে শুয়ে আছে। কেন স্পর্শের দিকে তাকিয়ে ঘুমাচ্ছে না ও? ওর দিকে তাকিয়ে ঘুমালে মুগ্ধতার মুখটা দেখে কিছুটা হলেও তো একটু এই অস্থিরতাটা দূর হতো। স্পর্শ এবার মুগ্ধতাকে এক ঝটকায় ওর পাশে ফিরিয়ে মুগ্ধতার ঠোঁট জোড়া দখল করল। অদ্ভুত এক প্রকার মাদকের মতো মুগ্ধতার এই ঠোঁটের ছোঁয়া এই নেশার ঘোর কাটানো মুশকিল। মুগ্ধতা প্রথমে অবাক হলেও সময়টা উপভোগ করতে ব্যস্ত। মুগ্ধতা আবেগ স্পর্শের চুলগুলো মুঠো করে ধরল। হঠাৎ স্পর্শ বুঝল যে ওর এতটা কাছে না আসলেও পারত। আবার মুগ্ধতার প্রতিও রাগও হচ্ছে ওর। মেয়েটাও যে কেন ওকে এতটা কাছে নিচ্ছে। স্পর্শ রাগটা কমাতে মুগ্ধতার নিচের ঠোঁট জোড়া একটা কামড় বসালো। ব্যথা অনুভব করতে মুগ্ধতা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে হাত দিয়ে ঠোঁটটা চেপে ধরল। আপনি শুধু বেয়াদব না, লুচ্চও বটে। এভাবে কেউ কামড় দেয়? দেখবেন আপনার কপালে বউ জুটবে না। জুটলেও আমার মতো এমন টুই টুই মার্কা হবে না, জল্লাদ নাগিন হবে, দেখে নেবেন। কথাটা বলে ব্ল্যাঙ্কেট টেনে ঘুমিয়ে পড়ল। প্রায় 10 মিনিট ধরে স্পর্শের এক প্রকার দ্বিধা অনুভব হলো। এটা ভেবে যে মুগ্ধতাকে কি ওর আম্মুর রুমে পাঠিয়ে দেবে নাকি এখানেই রাখবে আজকে রাতটা। যা অনুভব করলো তাতে বুঝলো মেয়েটা ওর মারাত্মক এক আসক্তি, যা কাছে থাকলেই আসক্ত হতে মন চাইবে। স্পর্শ ভাবলো মুগ্ধতাকে ওর আম্মুর রুমে পাঠাবে, তাই পিছন ঘুরে দেখতেই দেখলো মুগ্ধতা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মনে পড়ল কালকে মুগ্ধতাকে নিয়ে একটু শপিংয়ে গেলে ভালোই হতো। তেমন ড্রেস নেই ওর যে এখানে 1 সপ্তাহ কাটাতে পারবে। একদিন শখ করে মুগ্ধতার জন্য কিনেছিল, কিন্তু কখনো ড্রেসটা দিয়ে ওঠা হয়নি। তাই ওর কাছে আজ কাজে লেগে গেল। আজকে সেটা কাজে দিয়েছে, কিন্তু মুগ্ধতার ড্রেসটা পরে স্পর্শের বউকে নিয়ে মা মাসি একেবারে এক করে ফেলেছে। স্পর্শ ব্যালকনিতে গেল, একটা ফোনও করল। সালাম আলাইকুম স্যার, আমি আহনাফ স্পর্শ বলছিলাম। চিনতে পারছেন? ঢাকা মেডিকেলে পড়তাম, 2 বছর আগে বের হয়েছি। হ্যাঁ স্পর্শ বলো, চিনেছি তোমায়। কি অবস্থা? আচ্ছা স্যার, কালকে কলেজে ছুটি নেই। কালকে তো শুক্রবার, সরকারি ছুটি। কেন, আমাদের কলেজেও তো কালকে ছুটি। কি হয়েছে বলো তো? ওকে, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি একজনের থেকে জানতে পারলাম যে কালকেও নাকি ক্লাস আছে। শুনে অবাক হয়েছিলাম, তাই ফোন করলাম। ও তাই বলো? আসলে অনেকেই এই গুজব ছড়ায়। স্যার, আমার একজন পরিচিত ফরহাদ খান মুগ্ধতা, সে আমার কাজিন। তার ক্লাসে পারফরমেন্স কেমন? কি ওই মেয়েটার কথা বলছো? মেয়েটা অসম্ভব মেধাবী, কিন্তু তার মধ্যে ম্যাচুরিটির বড্ড অভাব। আই নো স্যার, শি ইজ ট্যালেন্টেড অ্যান্ড অলসো জিনিয়াস, কিন্তু ওর মাঝে এখনও ম্যাচুরিটি জিনিসটা আসেনি। আচ্ছা, আই উইল টেক হার ক্লাস। ওকে স্যার, বাই, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে মুগ্ধতার দিকে তাকালো স্পর্শ। আকাশের কালো মেঘ সরে গিয়েছে অনেকক্ষণ। চাঁদের আলোটা ছড়িয়ে গিয়েছে চারিদিকে। মুগ্ধতার মুখের ওপরে চাঁদের আলো পড়েছে, অনেক মায়াবী লাগছে দেখতে। মেয়েটা এত অবুঝ কেন? সহজ জিনিসগুলোকে কেন সহজভাবে মেনে নিতে পারে না? আসলে স্যারকে ফোন করার উদ্দেশ্যে স্পর্শের কাছে বেশ স্পষ্ট। বাইকে ওঠার আগে নিতু তাড়াহুড়ো করে এই অজুহাত দেখিয়েছিল যে কালকে নাকি ওদের ক্লাস আছে। স্পর্শ অবাক হয়েছিল, কারণ কালকে শুক্রবার, অর্থাৎ সরকারি ছুটি। ছুটির দিনে কিভাবে একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ভেবে অবাক হলো। আসলে উত্তেজনার বশে নিতু যা ইচ্ছা তাই বলে ফেলেছিল কালকে। স্পর্শ গিয়ে মুগ্ধতার পাশেই শুয়ে পড়ল। মুগ্ধতাকে নিজের দিকে ফেরাতেই মুগ্ধতার খোলা চুলগুলো মুখের ওপর পড়ল। মেয়েটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর। স্পর্শ চুলগুলো সরিয়ে তাকিয়ে রইল মুগ্ধতার দিকে। ঠোঁটটা ফুলে গিয়েছে, লাল টকটকে বর্ণ ধারণ করেছে। স্পর্শ আলতো করে ঠোঁটে আঙুল দিয়ে স্পর্শ করল। ওর নিজেরও রাগটাকে কন্ট্রোল করতে হবে, না পারলেও চেষ্টা করতে হবে, কারণ এই রাগের বশেই ও আজ ওর মুগ্ধর গায়ে হাত তুলেছে। এটাই কি ওর সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হওয়ার জন্য যথেষ্ট নয়? মাঝরাতে স্পর্শের ঘুম ভেঙে গেল। মাঝরাতে স্পর্শের ঘুম ভেঙে গেলে ওর কফি খাওয়ার অভ্যাস আছে। এটা ওর ব্যাড হ্যাবিট জেনেও ভালো লাগে। কফি খেলে চোখে আর ঘুম ধরে না।
স্পর্শ কফি খাচ্ছে আর বাইরের দিকে তাকাচ্ছে। কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। মাঝরাতেও এই শহর থেমে নেই। প্রত্যেকটা মানুষই বলতে চায় এই শহর আমার। এই শহরে মাঝরাতে কোনো প্রেমিক প্রেমিকার হলে দোষ কি? কথাটা ভেবেই স্পর্শ মুগ্ধতার দিকে তাকালো। আজকে মুগ্ধতার সেই চিরকাঙ্ক্ষিত ইচ্ছাটা পূরণ করবে স্পর্শ। দুজনে মিলে আজ এই ঢাকা শহরের বৃষ্টি ভেজা পথ জুড়ে ঘুরবে আর হাতে হাত রেখে বলবে এই শহরটা আমার। স্পর্শ কফিটা খেয়ে কফির কাপটা টেবিলের উপর রেখে মুগ্ধতার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা কেমন গুটিসুটি মেরেই শুয়ে রয়েছে, হয়তো ঠান্ডা লাগছে। তবে এই মুহূর্তে ওর যে মুগ্ধতাকে ঘুমাতে দিলে হবে না। ঘুমাতে দিলে রাতের এই ঢাকা শহর মুগ্ধতা দেখবে কিভাবে। স্পর্শ মুগ্ধতার কাছে গিয়ে মুগ্ধতার পাশে বসে ওর কানে ফিসফিসিয়ে বলল, এই মুগ্ধপুরী, চলো না দুজনে মিলে রাতের ঢাকা শহর দেখি। এই শহরটাকে নিজের করে নিই, যে শহরে থাকবো শুধু তুমি আর আমি। মুগ্ধতা তো ঘুমে ব্যস্ত। ঘুম হলো মুগ্ধতার প্রিয় একটি জিনিস। কেউ যদি সারাদিন ওকে ঘুমাতে বলে তবে কিছু মাইন্ড করবে না ও। কানের কাছে ফিসফিস আওয়াজ শুনে মুগ্ধতা বিরক্ত হলো। ঘুমের মাঝে কোনো বিঘ্নতা ওর পছন্দ নয়। বিরক্ত হয়ে হাতটা এলোপাতাড়ি বাতাসে চালাতে লাগলো। যদি কারোর গায়ে লাগে, যদি তাকে ঘুমানোর ঘরে 2-4টা থাপ্পড় মারতে পারে, তাহলে তাকে ঘুম ভাঙানোর শাস্তিটা ঠিকই হবে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর অবশেষে মুগ্ধতাকে ডাকতে স্পর্শ জয়ী হলো। মুগ্ধতা আয়নার সামনে নিজেকে দেখছে। চুলগুলোকে হেয়ার ব্যান্ড দিয়ে আটকাতে আটকাতে আয়নার দিকে তাকিয়ে স্পর্শকে বলল, আপনি সিরিয়াসলি বলছেন নাকি এই মাঝরাতে আমার সাথে মজা করছেন? কোনটা? নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি আপনি আমাকে রাতে ঢাকা শহর ঘোরাবেন? স্পর্শ ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, মিসেস নাগিন, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পুনরায় ঘুমিয়ে পড়তে পারেন। আই উড নট মাইন্ড এনিথিং। আমি একাই বের হব। মুগ্ধতার মনে তো লাড্ডু ফুটছে। ফাইনালি ওর এতদিনের ড্রিম পূরণ হবে। স্পর্শ ওকে রাতে ঢাকা শহর দেখাবে। এর থেকে বড় হ্যাপিনেস ওর কাছে আর কিছুই হতে পারে না। আর কোনো কথা বাড়ালো না মুগ্ধতা। এতে যদি হিতে বিপরীত হয় আর স্পর্শ যদি ওকে না নিয়ে যায় তাহলে তো। স্পর্শ বাইকে বসলো। বাইক স্টার্ট দিয়ে মুগ্ধতাকে পিছনে বসতে বলল। মুগ্ধতা বাইকে উঠতে গেলে স্পর্শ ওকে থামিয়ে বলল, ওয়েট, তুমি বাইকে উঠবে না? মুগ্ধতা স্পর্শের দিকে ভ্রু কুঁচকে বলল, আবার কি শুরু করলেন আপনি? এখন কি আপনি আমাকে নিয়ে যাবেন না এটা ভাবছেন? যদি সেটা ভেবে থাকেন তাহলে কিন্তু খুব ভুল ভাবছেন। আপনার জন্য আমি আমার কলিজামার্কা ঘুম বরবাদ করে এই মাঝরাত 3টের সময় রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখন যদি আপনি বলেন যে আমাকে নিয়ে যাবেন না, তাহলে আমি কিন্তু রাস্তার লোকজন জড়ো করে আপনাকে মার খাওয়াবো বলে দিলাম। তারা আপনার হাড্ডি পালসি সব এক করে দেবে। হ্যাঁ, একদম চুপ। এত আজাইরা কথা বলতে তোমার মুখ ব্যথা করে না? কখনো তো একটা পয়েন্ট নিয়ে আর লজিক নিয়ে কথা বলো। তোমার কি মনে হয় আমার খেয়ে দে কোনো কাজ নেই যে মাঝরাতে তোমার সাথে ঠাট্টা করার জন্য আমি আমার নিজের ঘুম নষ্ট করে এখন নিজের বাসার সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি? মাথায় সমস্ত আজাইরা চিন্তাভাবনা থাকে বলেই তো স্যারকে টাকলা বলো। এই কথাটা স্পর্শ আজ তোফাজ্জল স্যারের কাছ থেকে জেনেছে। উনি বলেছেন মুগ্ধতার ম্যাচুরিটির অভাব আছে। মন থেকে এসব সরাও, দেখবে সব কিছু কেমন জলের মতো পরিষ্কার লাগছে আর মাইন্ড ফ্রেশ লাগবে। হোয়াট এভার, পাগলুরা এসব বোঝে না। আমিও যে কেন তা বারবার ভুলে যাই। বাই দ্য ওয়ে, যেটার জন্য তোমাকে আটকালাম, তোমাকে কি আমি একবারও বলেছি চুলটা ব্যান্ড দিয়ে বেঁধে আসতে? মুগ্ধতা স্পর্শের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তো কি হয়েছে? আমার কিউট হেয়ার, আমার কিউট ব্যান্ড আমি বেঁধেছি, তাতে কার বুড়ো জামাইয়ের কি? আপনি কি ভাবছেন এখন আমাকে আপনার থেকে পারমিশন নিতে হবে? বয়েই গেছে আমার আপনার থেকে পারমিশন নিতে। আর তাছাড়া চুল খোলা রাখলে আমার কিউট হেয়ারগুলো রাফ হয়ে যাবে। স্পর্শ মুগ্ধতার চুল থেকে এক টানে ব্যান্ড খুলে নিয়ে রাস্তার পাশের ড্রেনে ফেলে দিল। নাও ইটস ফাইন, এবার বাইকে ওঠো। মুগ্ধতা রাগী চোখের স্পর্শের দিকে তাকিয়ে বলল, আপনি ওটা ফেলে দিলেন কেন? জানেন ওটাতে যে পিঙ্ক কালারের ভালুকের পুতুলটা ছিল, ওটা আমি পুরো ঢাকা তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। বাপি ওটা চিটাগাং থেকে এনে দিয়েছিল, আর আপনি এত সহজে ফেলে দিলেন। এখন আমার কি হবে? একদম চুপ, তাড়াতাড়ি বাইকে ওঠো, না হলে তোমাকে ফেলে রেখে কিন্তু আমি চলে যাব। তখন কিন্তু বলতে পারবে না যে আমি তোমাকে নিয়ে যাইনি। মুগ্ধতা তাড়াতাড়ি করে বাইকে উঠে স্পর্শকে বলল, আমার ব্যান্ডটা কিন্তু আপনি ফেলে দিয়েছেন, আপনাকে আমি দেখে নেব। মুগ্ধতার কথার মাঝে স্পর্শ বাইকে স্টার্ট দিল। স্পর্শ বিড়বিড় করে বলল, যেমন পাগল বাপ তার তেমন মেয়ে। কিছু বললেন মনে হলো।
বলেছি তো, পিঙ্ক কালারের নাগিন। স্পর্শ বাইক চালাচ্ছে, কিন্তু মুগ্ধতা স্পর্শকে ধরে বসেনি। মুগ্ধ, হোল্ড মি। যদি আমাকে না ধরো তাহলে কিন্তু বাইক থেকে ফেলে দিব, বলে দিলাম। মুগ্ধতা ভয়ে স্পর্শকে জড়িয়ে ধরল। সব সময় এভাবে ভয় দেখান কেন? মুগ্ধতার কথা শুনে স্পর্শের বেশ পেট ফাটা হাসি আসছে, তবুও নিজেকে সামলে পড়ল। নেক্সট টাইম এভাবেই ধরবে, ওকে? নাহলে ঠিকঠাক কিউট কাপল টাইপের লাগে না দেখতে। কাপল? আপনাকে আমি বিয়ে করব, তারপর তো কাপল হব, তাই না? আগে হয়তো আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম, বাট এখন না, কারণ আপনি আমাকে চর মেরেছেন। হোয়াট এভার, তুমি বিয়ে না করলে কি আছে, আমার কিউটি পাই নিতু তো আছে। মুগ্ধতা কিছু বলল না, ও জানে স্পর্শ ওকে রাগানোর জন্যই বলছে, কিন্তু এই মুহূর্তে স্পর্শের উপর রাগ করে সময়টাকে নষ্ট করতে চায় না ও। রাতের এই ঢাকা শহরটা কতই সুন্দর, এখন এটাকেই উপভোগ করতে ব্যস্ত। এভাবে মুগ্ধ দৃষ্টিতে কখনো রাতের ঢাকা শহর দেখা হয়নি মুগ্ধতার। ইট পাথর দিয়ে গড়া বহুতল ঘরবাড়ির মাঝে ছোট ছোট মানুষের স্থান। এত রাতেও এই শহর নিস্তব্ধ নয়, এই শহরে বরাবরই প্রাণোচ্ছল। মানুষগুলোর চোখে হয়তো ঘুম নেই। এই শহরে কেউ তার প্রিয় মানুষের ভালোবাসা নিয়ে আঁকড়ে বেঁচে থাকে, আবার কেউ একরাশ হতাশা নিয়েও। সুখ জিনিসটা বড়ই অদ্ভুত, যা সকলের মাঝে থাকে না। মুগ্ধতার খোলা চুল বাতাসে উঠছে, অপরূপ সৌন্দর্য কাজ করছে ওর মাঝে। স্পর্শ আর চোখে লুকিং গ্লাসে মুগ্ধতাকে দেখছে। মধ্যরাতে ঢাকা শহরে মুগ্ধতার মাঝের মুগ্ধকর এই সৌন্দর্য স্পর্শ এভাবেই উপভোগ করতে চেয়েছিল। আজ ওর ইচ্ছাটা পূরণ হলো। ও ওর মুগ্ধকে দেখল নতুন এক রূপ আর ছন্দে। মিরপুর হয়ে পুরান ঢাকার সমগ্র চত্বর, সংসদ ভবন সবটা ঘুরতে দেখছে ওরা। দীর্ঘ এই সময়টাকে অনেক উপভোগ করছে। একদিন মাঝরাতে ও মুগ্ধতাকে নিয়ে হাতির ঝিলও যাবে ঘুরতে। সেখানে লেকের কাছে হাতে হাত রেখে পার করবে অনেকটা সময়, মিলিয়ে দেবে দুটি মন। এই মুগ্ধ, ওঠ মা, দেখ কত বেলা হয়ে গেল, ব্রেকফাস্ট করবি না? মুগ্ধতা শুনতে পাচ্ছে যে তনিমা আহমেদ ওকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে, কিন্তু এখন ও ওর নিজের এই কলিজা মার্কা ঘুমটাকে নষ্ট করবে ব্রেকফাস্ট করার জন্য কোনো ইচ্ছা প্রকাশ করছে না। তাই কোনো রকম সারা শব্দও করছে না। যতক্ষণ ঘুমানো যায় ততক্ষণ ও ঘুমাবে। যতক্ষণ বলছে তার কারণ স্পর্শ ওয়াশরুমে গেছে শাওয়ার নিতে, তাই শাওয়ার নিয়ে সে নিশ্চিত মুগ্ধতাকে আবারও ঘুমাতে দেবে না। মুগ্ধতা এখন উঠছে না, পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখে তনিমা আহমেদ এবার বলল, মুগ্ধ, ভাইয়া এসেছে। ওর বাবা এসেছে শুনে মুগ্ধতা এবার লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ল। উত্তেজিত হয়ে বলল, বাবা আমাকে নিশ্চয় নিতে এসেছে। আমি জানতাম আমার বাবা আমাকে কখনো এই বেয়াদবটার কাছে রাখবে না। আর দেখো সকাল সকাল নিতে চলে এসেছে, ওই জন্য এতগুলো ভালোবাসা। মুগ্ধতা তো খুশিতে ডগমগ। তানিমা আহমেদ সংকোচ নিয়ে বললেন, তোকে নিতে এসেছে এইটুকু জানি, কিন্তু নিয়ে যেতে পারবে কিনা বড় অনিশ্চিতর কারণ আমরা মনে হয় না স্পর্শ থেকে যেতে দেবে। ওনার এই কথাটা শুনে মুগ্ধতার রাগ উঠে গেল। রেগে গিয়ে বলল, ওই মানুষটাকে তোমরা এত ভয় পাও কেন? তোমরা তার প্যারেন্টস নাকি সে তোমাদের প্যারেন্টস? আমি বুঝি না। আর আমি বাবার সাথে বাসায় যাব তো যাবই। বলে মুগ্ধতা রুম থেকে বেরিয়ে যেতে নিলে স্পর্শ ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, মুগ্ধ রুমের বাইরে এক পাও বাড়াবে না। ভালোই ভালোই বলছি, বাইরে গেলে তোমার খবর আছে। মুগ্ধতা স্পর্শের দিকে তাকিয়ে বলল, আমি তো যাবই, তাতে কার জামাইয়ের কি? দুজনের এমন ক্যাটফাইট থেকে দোটানায় পড়ে গেলেন তানিমা। দুজনে একসাথে থাকলে এমন ঝগড়া লেগেই থাকবে ওদের মধ্যে। মুগ্ধতা আর স্পর্শের বয়সের মাঝে প্রায় 5.5 বছরের ডিফারেন্স, কিন্তু মুগ্ধতার ব্যবহারে তা মনে হয় না। ও স্পর্শের সাথে এমনভাবে কথা বলে যেন স্পর্শের বয়সী। তনিমা আহমেদ দুজনকে থামিয়ে দিয়ে বললেন, তোদের এই ঝগড়ার মাঝে আমি এখন কি করব সেটা আমাকে বলতো, তাহলে আমি আমার কাজটা পুরো করতে পারি। মুগ্ধতা কিছু বলতে যাবে তার আগে স্পর্শ বলে উঠল, আমু তুমি ওর ব্রেকফাস্ট রুমে পাঠাও, আর আঙ্কেলের ব্রেকফাস্ট নিচে দাও, আমি আসছি। আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যদিও মুগ্ধতার কাচুমাচু ফেসটা উপেক্ষা করতে ওনার বড্ড কষ্ট হচ্ছিল, তবুও কিছু করার নেই। স্পর্শ যা বলবে তাই করতে হবে ওনাকে। মাঝে মাঝে এই কনফিউজটা ওনার মধ্যেও ক্রিয়েট হয় যে ওরা স্পর্শের বাবা মা নাকি স্পর্শ ওদের বাবা মা। স্পর্শ ওয়ার্ড্রপ থেকে একটি টি শার্ট বের করে গায়ে দিল। স্পর্শ আয়নার সামনে দাঁড়াতেই মুগ্ধতা গজগজ করে উঠে বলল,
আপনার কি মনে হয় না আপনি আমার উপর একটু বেশি বেশি জোর খাটাতে আসছেন? মুগ্ধতার কথার উপর স্পর্শ বলল, আচ্ছা মুগ্ধ, এই জোর, অধিকার বোধ এগুলো ঠিক কাদের উপর খাটানো যায় বলতে পারো? কাদের উপর আবার? যারা সব থেকে কাছের হয় তাদের প্রতি। কথাটা বলেই মুখটা চেপে ধরল মুগ্ধতা। বুঝতে পারল যে ওর কাছে পৃথিবীর সবচেয়ে অপ্রিয় সত্যটা আহনাফ স্পর্শের সামনে বলে ফেলেছে, যা এখন না বললেই হতো। আর স্পর্শ এখন এটারই একটা সুযোগ পেয়ে গেল। স্পর্শ মুগ্ধতার দিকে চোখ মেরে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। দেখেছো এক রাতের মধ্যে তোমার ব্রেনের কতটা ডেভেলপড হয়েছে? আর কতদিন থাকো আরও উন্নতি হবে। আর মাঝে মাঝে আমিও 1-2বার ভ্যাকসিন দেব। ওদের কথা বলতে বলতেই তনিমা আহমেদ ব্রেকফাস্ট রেখে চলে গেলেন। যার আগে বলে গেলেন যে মুগ্ধতার বাবা মানে তার ভাই তানিমা খান স্পর্শকে তাড়াতাড়ি নিচে আসতে বলেছেন। স্পর্শের সাথে জরুরি কথা আছে। স্পর্শ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। অবশেষে ব্রেকফাস্টের সাথে অনেকটা যুদ্ধ করেও মুগ্ধতা জয়ী হলো না। স্পর্শ পুরো প্লেটের খাবার মুগ্ধতাকে দিয়ে শেষ করিয়েছে। মুগ্ধতা স্পর্শের হাতে একটি চিমটি দিল বিরক্তি হয়ে, কিন্তু স্পর্শ কিছুই বলল না। স্পর্শ মুগ্ধতার মুখটা মুছে দিয়ে বলল, একদম কিউট নাগিনের মতো চুপচাপ এখানে বসে থাকবে যতক্ষণ আমি রুমে আসছি, ঠিক ততক্ষণ। আর যদি ভেবে থাকো যে ব্যালকনিতে গাছের ডাল বেয়ে নামার চেষ্টা করবে, তবে হিউয়ার গন বেইব। ওখান থেকে তুমি পড়ে গিয়ে হাত পা ভাঙলেও আমি কোমায় পাঠানোর ব্যবস্থা করব। মাইন্ডেড। কথাটা বলেই স্পর্শ রুম থেকে বেরিয়ে গেল। মুগ্ধতার বিরক্তি লাগছে খুবই। ওর বাবার স্পর্শকে কিভাবে ঝাড়ি দেবে সেটা মুগ্ধতার শোনার খুব ইচ্ছা ছিল, কিন্তু ও জানে সব কিছু ঊর্ধ্বে স্পর্শ। ওর কথার মার প্যাচে ওর বাবাকে ফাঁসাবে স্পর্শ। স্পর্শের সামনে বসে আছে মুগ্ধতার বাবা তামিম খান। উনি বেশিরভাগ ক্ষেত্রে স্পর্শের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তা কেবল মুগ্ধতার ব্যাপারে, অন্য কোনো বিষয় নিয়ে স্পর্শের বিরোধিতা করার ওনার সাধ্য নেই। উনি যে বিরোধিতা করেন ঠিক তেমনটাও নয়, আবার অনেকটা সেই রকমই বলতে গেলে চলে। স্পর্শের সাথে মুগ্ধতার ব্যাপারে উনি একটু গম্ভীরভাবেই কথা বলেন। অন্যথায় বিজনেসের ব্যাপারে বেশিরভাগ প্ল্যান উনি স্পর্শের কাছ থেকেই নেন। মেডিকেলের সাথে স্পর্শ বিজনেসটাও বেশ ভালোই বোঝে। বিজনেসটা স্পর্শ শিখেছে ওনার নানা ভাইয়ের কাছে। 90-এর দশকে স্পর্শের নানা ভাই ঢাকার বিরাট একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। দেশের বাইরেও অনেক নামডাক ছিল তার। মুগ্ধতার ব্যাপারে তামিম খান স্পর্শের উল্টো সুরে গাইলেও স্পর্শের তাতে কোনো যায় আসে না। তার কারণ স্পর্শ জানে যে উনি যে কারণে স্পর্শের বিপরীতে কথা বলবে তার ফলাফলটা খুব একটা ভালো হবে না মুগ্ধতার জন্য। আর মুগ্ধতার ব্যাপারে স্পর্শ খুব প্রসেসিভ, যেমন মুগ্ধতার স্পর্শের ব্যাপারে। যদিও মুগ্ধতার প্রসেসিভনেস বলতে অনলি স্পর্শকে একান্ত নিজের মানুষ মনে করার জন্য। মুগ্ধতার ওনার একমাত্র মেয়ে। উনি ওনার বড় ছেলে আরাফকে খুব স্বাধীনভাবেই মানুষ করেছেন। আরাফ যেমনভাবে কাটাতে চেয়েছে ঠিক তেমনভাবেই ওকে জীবন কাটাতে দিয়েছেন তিনি। তা বলে আরাফ উচ্ছন্নে যায়নি। ও একজন ইঞ্জিনিয়ার। উনি চেয়েছিলেন মুগ্ধতার ক্ষেত্রেও তেমনটাই হোক, যদিও মুগ্ধতা স্পর্শের জন্য তেমন বাড়াবাড়ি করতে পারে না। কিন্তু তামিম খান চান যে ওনার বড় ছেলে আরাফের মতোই মুগ্ধতাও এমন ফ্রি লাইফ এনজয় করুক। কিন্তু স্পর্শ যে এই ব্যাপারে চরম বিরোধী। অবশ্য তার কারণ আছে। স্বাধীনভাবে লাইফ কাটাতে গিয়ে মুগ্ধতা আজ অবধি ওর বাসার আর নিজের ক্ষতি করেছে প্রচুর। রেগে গেলে বাসার জিনিসপত্র ভাঙচুর করে, যেই স্বভাব আজও যায়নি মুগ্ধতার। কার ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে 2বার। সাইকেল নিয়ে আগের রোজ পুরো বনানি ঘুরত, একদিন রোড অ্যাক্সিডেন্টও করে ফেলেছে। তাছাড়া ছোটাছুটি করে অনেকবার হাত পাও ভেঙেছে। মেডিকেল কলেজে প্রথম দিন একটা ছেলের মুখে ঘুষি মেরে দিয়েছিল শুধু ওকে জানো বলার জন্য। প্রথম মুগ্ধতাকে কিছু না বললেও পরে যখন দেখলো যে স্বাধীনতা পেয়ে মুগ্ধতার ধরাকে সরাজ্ঞান করে বসেছে, নিজের সাথে সকলকে বিপদে ফেলেছে, তখন থেকে স্পর্শ হাল ধরল। কলেজে কখন কোন বিষয়ে সমস্যা করে তা জানার জন্য স্পর্শ সপ্তাহে 2 দিন ওর কলেজে গিয়ে খোঁজ নেয়, যা মুগ্ধতা জানে না। মুগ্ধতার জন্য কোনো রুলসই নয়। সারাদিন দৌড়াদৌড়ি, ছোটাছুটি, লাফালাফি, হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে যাওয়া, মাঝরাতে সাইকেল চালানো, এই সমস্ত জিনিসগুলোতে ভীষণভাবে মুগ্ধতা আকর্ষিত। আর এভাবে যে মুগ্ধতার ফিউচারের ম্যাচুরিটি লেভেলটা আসতে অনেক লেট হবে এবং ওর ক্যারিয়ারের জন্য খুব একটা ভালো হবে না, সেই বুঝে স্পর্শ ওকে সবসময় করা রুটিনের মধ্যে রাখে। যে জিনিসটা একদম পছন্দ নয় মুগ্ধতার আর ওর বাবা তামিম খানের।
তবু আগের মতো মুগ্ধতার এত বাদরামি করতে পারে না। উনি মুগ্ধতাকে নিতে এসেছেন, যদিও জানেন যে স্পর্শ কিছুতেই মুগ্ধতাকে নিয়ে যেতে দেবে না, তবুও উনি একবার চেষ্টা করে দেখতে এসেছেন যে এইবার যদি কোনো মিরাক্কেল হয়ে গিয়ে স্পর্শ নিজের জেদটাকে সাইডে রেখে মুগ্ধতাকে নিয়ে যেতে দেয়। মনে মনে বারবার বলছেন যে আল্লাহ প্লিজ একবার যেন কোনো মিরাক্কেল হয়ে যায়, কিন্তু স্পর্শ তো স্পর্শই। উনি গলা পরিষ্কার করে বললেন, স্পর্শ স্পর্শ আসলে আসলে বলছিলাম কি, আসলে স্পর্শ। ওনার মুখ দিয়ে যেন আর ভয়ে কথা বার হচ্ছে না, সব কিছু আলাঝালা হয়ে গেছে স্পর্শকে দেখে। ছেলেটাকে দেখলে মনে হবে পৃথিবীর সব থেকে নিষ্পাপ আর শান্ত ছেলে, আর সবচেয়ে কিউট, কিন্তু না, ছেলের সামনে ওনার ভাইয়ের এমন অবস্থা থেকে তানিমা খানের পেট ফেটে হাসি আসছে, কিন্তু সবার সামনে হাসলে ওনার ভাইয়ের অপমান হবে, পরে ওনাকে আরও বাড়তি 10টা কথা শুনতে হবে। তাই দরকার কি হাসার, পরে কথাগুলো মনের মাঝে রিপিট করে গড়াগড়ি দিয়ে হাসবে। স্পর্শ ঠান্ডা দৃষ্টিতে ওনার দিকে একবার তাকিয়ে ব্রেড মুখে দিল। তামিম খান আবারও পুনরায় অনেক সাহস জুগিয়ে বললেন, বলছিলাম কি, আমি চাই যে মুগ্ধ আমার সাথে ফিরে যাক। তাছাড়া স্পর্শ, তুমি তো বলেছিলে যে তোমাদের দুজনের বিয়ের আগে মুগ্ধ যেন বাসায় না আসে, সেই জন্য মুগ্ধর জেদ করলেও আমি কখনো মুগ্ধতাকে এই বাসায় আসতে দিইনি। আর এখন তুমি নিজে মুগ্ধকে নিয়ে এসেছো, তোমার কথা থেকে দেখছি তুমি নিজে সরে এলে। স্পর্শ জুসটা খেয়ে ওনার উপরে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা নিয়ে নিশ্চয়ই আপনার মনে কোনো সন্দেহ নেই যে আমি আমার মুগ্ধর কখনো কোনো ক্ষতি চাইব না, সুতরাং যা করব ওর ভালোর জন্য করব, এটা নিয়ে নিশ্চিন্ত থাকো মামু। আর তোমার মুগ্ধতা ততদিন এই বাসায় থাকবে যতদিন না ওর পাগলামিগুলো বন্ধ হয়। আর তোমার যদি একান্তই মনে হয় যে মুগ্ধ আমার কাছে খারাপ থাকবে, তাহলে আমি বলবো সি ইউ ইন কাজী অফিস। মুগ্ধকে বিয়ে করব, শি ইজ অ্যান অ্যাডাল্ট নাও, শি ইজ অলরেডি 19। যদিও এত অল্প বয়সে মুগ্ধ বিয়ে করুক আমি চাই না, তবুও আপনি বাধ্য করলে কেন করব না? যতই হোক শি ইজ মাই বেটার হাফ। কথাটা বলে স্পর্শ তামিম খানের মুখ বন্ধ করে চলে গেল। মুগ্ধ ওনাকে ওর কথার জালে ফাঁসালো ভীষণভাবে। না উনি এখন মুগ্ধকে নিয়ে যেতে পারবে, না উনি এখন মুগ্ধর বিয়ে দেবেন। চরম গ্যারাকল। উনি আজ মুগ্ধকে নিয়ে যাবে, প্লাস স্পর্শকে অনেক কিছু শোনাবে বলে ঠিক করে এসেছিলেন, কিন্তু স্পর্শ আসতেই ওনার সব সাহসটাই টাইট ফ্রেশ হয়ে গেল। আসলে স্পর্শকে কথা শোনার মতো ভাবনা কেবল ওনার কেন, সবারই কল্পনাতে আসে। কয়েক মিনিটের মধ্যে স্পর্শ ওর ব্রেকফাস্ট শেষ করে বলল, আম্মু আমি মুগ্ধকে নিয়ে একটু শপিংয়ে বেরোবো, মামুকে যেতে দিও না, উনি লাঞ্চ না করে কোথাও যাবে না। তামিম খান শুকনো গলায় বললেন, না না, আমাকে আজ লাঞ্চ করতে গেলে হবে না, আমাকে অফিসে যেতে হবে, আজকে অফিসে একটা মিটিং আছে। ইউর উইশ মামু। স্পর্শ মুচকি হেসে চলে গেল। তামিম খান সহ সবার রিয়াকশন দেখার মতো ছিল। স্পর্শ চলে যেতেই সবার মুখ হতাশ। মিজান আহমেদ শুকনো পাউরুটি মুখে দিয়ে বলল, মাঝে মাঝে এটা ভেবে কনফিউজ হয়ে যায় যে আমি ওর বাপ নাকি ও আমার বাপ। এই তনিমা, ও আমাদেরই ছেলে তো, মানে হসপিটালে বেবি পাল্টাপাল্টি হয়ে যায়নি তো? তনিমা আহমেদ রাগী চোখে তাকিয়ে বললেন, মাথা গেছে তোমার? ছেলেকে ভয় পাও, এটা মানতে তোমার লজ্জা হয়? শুধু আমি একা ভয় পাই নাকি, তুমি বুঝি পাও না? তনিমা খান মুখ ঘুরিয়ে চলে গেলেন। আসলে স্পর্শ সবার ছোট, তার ভয়ে বড়রা কিছু বলতে পারে না, এটা কেউ কারোর সামনে স্বীকার করতে চায় না। ওদের দুজনের কাণ্ড দেখে তামিম খান বললেন, স্পর্শ তো ঠিকই বলেছে, ও তো মুগ্ধর ভালোই চায়। আমি বেকার জেদ করছি, থাক মেয়েটা এখানেই থাক। যতদিন স্পর্শ চায়, আমরাও সপ্তাহে 2 দিন আসবো, তোমাদের সাথে দেখা হবে, এর থেকে ভালো আর কি হতে পারে? তুমি টম, আমি জেরি। তুমি কি কিউট অদ্ভুত প্রাণী। কিনে দেবে তুমি পিঙ্কিশ ব্যান্ড, নয়তো আমি ভাঙবো তোমার ঠ্যাং। নাচবো আমি তাধিন দিন, গাইবে তুমি নাগিন গিন 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 গিন। স্পর্শ রুমে ঢুকে আর শুনতে পেল মুগ্ধ তার বিড়বিড় করে ওর সেই ঐতিহাসিক কবিতা বলছে। স্পর্শ রুমে ঢুকতেই মুগ্ধতা মুচকি হেসে স্পর্শের সামনে দাঁড়িয়ে বলল, এই যে পিঙ্কিশ বান্দর, আমি একটা কবিতা লিখেছি, শুনবেন? স্পর্শ অলরেডি শুনে ফেলেছে মুগ্ধতার কবিতা, তাই দ্বিতীয়বার মুগ্ধতার সেই ঐতিহাসিক কবিতা শোনার ইচ্ছা আর স্পর্শের নেই। তাই জন্য স্পর্শ মুগ্ধতার পাশ কাটিয়ে রুমে এসে বলল, বলো, বাট অত সুর করে বলা দরকার নেই, ডু ইট ফাস্ট। মুগ্ধতা কবিতা বলতেই যাবে, তখনই মুগ্ধতার ফোন বেজে উঠল।
স্পর্শ মনে মনে ভাবল। যাক, হিন্না লিল্লাহ পড়তে হলো না। স্পর্শ, ভাগ, জলদি ভাগ। কথাটা বলে মুগ্ধ তাকে বলল, এই মুগ্ধ, তোমার ফোন বাজছে, দেখো। ফোনটা একটু জোরেই বাজছে হয়তো, তোমার খুব জরুরি কল। পিক আপ ফাস্ট। মুগ্ধতা ছুটে গিয়ে ফোনটা ধরল। ওর ভাবি রোজা ফোন করেছে ওকে। মুগ্ধতা স্পর্শের দিকে ফোনটা ঘুরিয়ে বলল, ভাবি ফোন করেছে, আমি যাই কথা বলে আসি। স্পর্শ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। যাক, আজকের মতো রোজা ভাবি বাঁচিয়ে নিল কবিতা শোনার হাত থেকে। স্পর্শ শাওয়ার নিতে গেল মুগ্ধতাকে নিয়ে শপিংয়ে বের হবে বলে। আচ্ছা, আপনাদের এখানে নাগিন হেয়ার ব্যান্ড পাওয়া যায় না? মুগ্ধতার এমন উদ্ভট কথা শুনে বিউটি প্রোডাক্টের পার্টির দুটো লেডি স্টাফ অবাক হয়ে গেল। একটা মেয়ে থতমত খেয়ে বলল, সরি আপু, বুঝলাম না। মুগ্ধতা এবার অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, মানে বলছিলাম যে আপনারা তো এমন হেয়ার ব্যান্ড সেল করেন যেখানে ব্যান্ডে টেডি থাকে, ফ্লাওয়ার্স থাকে, ব্লাবলা এক্সট্রা। আমি ওই টেডির বদলে ওখানে নাগিন মানে একটা পিঙ্ক কালারের স্ন্যাক চাইছি, পাওয়া যাবে? মেয়ে দুটো নিজের মুখের দিকে চাওয়াচাওয়ি করলো। আরেকটা মেয়ে শুকনো ঢোক গিলে বলল, সরি ম্যাম, আমরা তো এমন ব্র্যান্ড বিক্রি করি না। আসলে আপনার মতো করে তো কেউ ভাবে না। আপনাকে দেখে তো মনে হয় যথেষ্ট ম্যাচিওর, তবুও এমন ভাবনা আর পছন্দ, সত্যি অবাক হচ্ছি। আর তাছাড়া বাচ্চারা এমন ব্র্যান্ড দেখলে ভয় পাবে, তাই আর কি। আমরা তো এই ধরনের প্রোডাক্ট রাখিনি। আচ্ছা, এখানে পাওয়া না গেলেও এই এত বড় সুপার মলে কোথাও তো পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে সেটা বলুন। সরি ম্যাম, এমন ব্র্যান্ড এই সুপার মল কেন, পুরো ঢাকাতেও আপনি পাবেন না। মুগ্ধতা রেগে গিয়ে বলল, এমন সুপার মল রেখে কি লাভ যেখানে একটা পিঙ্কিশ নাগিন ব্যান্ড পাওয়া যায় না? আপনাদের শপিং মল নিয়ে আমার পুরো ধারণাই ভুল ছিল। এখন মনে হচ্ছে পুরো ঢাকার মধ্যে সবচেয়ে খারাপ শপিং মল আপনাদের। কথাগুলো বেশ জোরে জোরেই বলছে মুগ্ধতা। ওর কথাটা শুনে মেয়ে দুটোর রাগ হচ্ছে বেশ। আশেপাশের মানুষজন ওদের দিকে তাকাচ্ছে আর মুগ্ধতা বারবার বলছে যে এটা ঢাকার মাঝে সবচেয়ে খারাপ শপিং কমপ্লেক্স। সেক্ষেত্রে মুগ্ধতার কথাতে পাবলিকের মাঝে মাঝে একটা নেগেটিভ আসতেই পারে শপিং মল নিয়ে। তাই মেয়ে দুটো আর চুপ করে না থেকে বলল, আপু, এটা একটা পাবলিক প্লেস, এভাবে না চাচালেই ভালো হবে। আর তাছাড়া আপনি যেমনটা চাইছেন তেমনটা নেই বলে আমাদের শপিং মল খারাপ, এটা কিভাবে বলতে পারেন? মুগ্ধতার থামার নাম নেই। ওর ঝগড়া করতে ভালোই লাগে, ওর ঝগড়া করেই যাচ্ছে। হঠাৎ এমন চেঁচামেচি শুনে নিতু এসে দেখল পুরো কাণ্ড। সাথে সাথে সবটা ফোনে রেকর্ড করে নিল। আপ আয়েগা মজা। নিতু ওর আম্মুর সাথে শপিংয়ে এসছিল। স্পর্শকে দেখতে পেয়ে নিতু ছুটে গিয়ে বলল, ওই মুগ্ধতা বলে কি আছে না, দেখুন ও কি ঝগড়াটাই না বাঁধিয়েছে। স্পর্শ নিতুর কথার কান না দিয়ে ছুটে গেল মুগ্ধতার কাছে। ও মুগ্ধতার কাছে আসছিল। চিৎকার শুনে ও আন্দাজ করছিল যে নিশ্চয়ই মুগ্ধতা কিছু গন্ডগোল করেছে। আসলে ও এতক্ষণ ধরে মুগ্ধতাকে কল করছিল, কিন্তু কলে পারছিল না, তাই ছুটে এলো চেঁচামেচি শুনে। স্পর্শ গিয়ে দেখে মুগ্ধতা ঝগড়া করছে, তাই তাড়াতাড়ি করে ওনাদের কাছে ক্ষমা চেয়ে মুগ্ধতাকে সেখান থেকে নিয়ে চলে এলো। সামনেই মুগ্ধতার বার্থডে, তাই স্পর্শ আলাদাভাবে ওর জন্য গিফট কিনছিল। আর তার মাঝে এত কিছু করেছে মুগ্ধতা। ড্রাইভ করছে স্পর্শ আর মুগ্ধতা পাশে বসে আইসক্রিম খাচ্ছে। মাঝে মাঝে রেগে গিয়ে মেয়ে দুটোর নামে উল্টোপাল্টা গাইছেও। স্পর্শ শান্ত হয়ে আছে। একই মুগ্ধতা হট মেজাজে রয়েছে, তার উপর ও যদি রেগে যায় তো সিচুয়েশন বিগড়ে যাবে। অর্থাৎ চুপ থাকাই শ্রেয়, কারণ পাশে বসে আছে পিঙ্কিশ নাগিন। সিফাত স্যার ক্লাস নিচ্ছে আর মুগ্ধতা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সিফাত স্যার মুগ্ধতার ফিওলজির টিচার। এই ফিওলজি এমন একটা সাবজেক্ট যার প্রতি মুগ্ধতার কোনো ইন্টারেস্ট নেই। যদিও স্পর্শ ব্যাপারটা এখনও জানে না। যদি জানে তাহলে তো এটাই হয়ে যাবে মুগ্ধতার ফেভারিট সাবজেক্ট, কারণ স্পর্শ এই সাবজেক্টের প্রতি এত গুরুত্ব দেবে যে মুগ্ধতা বাধ্য হয়ে পড়বে। মুগ্ধতা গালে হাত দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর ওর পাশে বসে আছে ওর বেস্ট ফ্রেন্ড সুব্রতা। মুগ্ধতা সুব্রতা ছাড়া আর কারোর সাথে মেশে না, আর ও কারোর সাথে মিশতে ইন্টারেস্টেডও নয়। যদিও এ নিয়ে স্পর্শ কখনো কিছু বলে না, কারণ মুগ্ধতা যেটাতে কমফোর্টেবল ফিল করে সেটাই স্পর্শ মেনে নেয়। ফিজিওলজি সুব্রতার ফেভারিট সাবজেক্ট, তাই সুব্রতা খুব মন দিয়ে পড়া শুনছে। কিন্তু এখন মুগ্ধতার ভীষণভাবে মন চাইছে যে সুব্রতাকে বিরক্ত করতে, কিন্তু ও তা করবে না,
কারণ পড়াশোনার সঙ্গে কোনো আপোষ নয়। সুব্রতাকে ডাকতে গিয়ে মুগ্ধতা ডাকলো না, নিজে এবার একটু ক্লাসে কনসেন্ট্রেট করার চেষ্টা করলো। স্যারের দিকে তাকাতেই দেখল সিফাত স্যার ওর দিকে তাকিয়ে আছে। স্যারের সাথে মুগ্ধতার এমন চোকাচুকি হতেই মুগ্ধতা একটু ঘাবড়ে গেল। আর তখনই স্যার মুগ্ধতাকে বলল, মুগ্ধ স্ট্যান্ড আপ। স্যারের মুখে মুগ্ধ নামটা শুনে মুগ্ধতার খুব রাগ হয়ে গেল। মুগ্ধতা নামটা শুধু কাছের মানুষদের জন্য, সেই নামে ডাকার অধিকার সবার নেই। তাই এখন ওনার মুখে ওর মুগ্ধ নামটা শুনে খুবই রাগ লাগছে। এরপর খানিকটা ভারী গলায় বলল, মাই নেম ইজ ফারহাদ খান মুগ্ধতা স্যার। ইটস মিন মুগ্ধতা, নট মুগ্ধ। নেক্সট টাইম নামটা সঠিকভাবে ডাকবেন। ক্লাসের সবার মাঝখানে উনি যেন মুগ্ধতার এমন কথাতে অস্বস্তি বোধ করলেন। উনি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন যে মুগ্ধতার মনোযোগ নেই ক্লাসে। ওনার ক্লাসে কখনোই মুগ্ধতাকে উনি অ্যাক্টিভ দেখেন না, অথচ সব টিচাররাই মুগ্ধতার প্রশংসা করে। তাই ওনার ক্লাসে মনোযোগ না দেওয়ার ব্যাপারটা ওনার বড্ড অবাক লাগে। উনি নিজেকে সামলে বললেন, তোমার অ্যাটেনশন কোথায় যাচ্ছে পড়ার সময়? মুগ্ধতা স্ট্রেট কাট উত্তর দিল, আমার মন ক্লাসেই আছে স্যার। ওনার রাগ হচ্ছে এবার। মুগ্ধতার এমন উত্তরে উনি এবার খানিকটা জোরেই বললেন, মুখে মুখে তর্ক করো, ম্যানার্স ছিল না? তোমার প্যারেন্টসকে বলবে দেখা করতে, আর পুরোটা ক্লাস এভাবেই দাঁড়িয়ে থাকবো। মুগ্ধতা কিছু বলতে যাবে তখনই সুব্রতা ওর হাত চেপে ধরল আর ফিসফিস করে বলল, স্টপ মুগ্ধ, তুই তো জানিস উনি এমনই, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। স্যার মুগ্ধতাকে বকছে দেখে নিতু হাসছে। মধু কিছু বলছে না। এমনিতেই কালকের ঘটনার জন্য মধুর রাগ হয়েছে নিতুর ওপরে। মুগ্ধতা একবার নিতুর দিকে তাকিয়ে নিতুর দিক থেকে চোখ সরিয়ে নিল। মেয়েটাকে কোনোদিন যদি ফাঁকা রাস্তায় একা পায় তাহলে মুগ্ধতা যে ওর কি করবে সে মুগ্ধতা নিজেও জানে না। স্যার পুনরায় পড়ানো শুরু করেছেন, কিন্তু সুব্রতার মন বসছে না পড়াতে। মুগ্ধকে দাঁড় করিয়ে রেখেছে, আর তাকে এমনভাবে দেখতে সুব্রতার একদমই ভালো লাগছে না। মুগ্ধতার হাতটা ধরে বসে আছে সুব্রতা। মুগ্ধতা ওর বেস্ট ফ্রেন্ড। মুগ্ধতা পছন্দ করে না যে সুব্রতা ও ছাড়া আর কারোর সাথে বেশি কথা বলুক, তাই সুব্রতা অন্য কারোর সাথে মেশার বেশি চেষ্টাও করে না। দুজনে সেই ক্লাস 5 থেকে বেস্ট ফ্রেন্ড। সুব্রতা স্পর্শ আর মুগ্ধতার বাড়ির কথা সবই জানে। এমন কোনো কথা নেই যেটা সুব্রতা জানে না মুগ্ধতার ব্যাপারে। স্পর্শ সুব্রতার নিজের বোনের মতনই ভাবে। ক্লাস 5-এ যখন মুগ্ধতার সাথে সুব্রতার প্রথম দেখা হয় তখন ওদের দুজনের মাঝে নামের মিল আছে বলে মুগ্ধতা সুব্রতার সাথে ফ্রেন্ডশিপ করে। তারপর ওরা দুজনে বেস্ট ফ্রেন্ড হয়। সুব্রতা যে খুব শান্তশিষ্ট তেমনটা একেবারেই নয়। ও খুব চঞ্চল, কিন্তু মুগ্ধতার মতো এতটা নয়। কলেজ থাকতে একসাথে দুজনে কতবার কলেজ বাঙ্ক করেছে হিসাব নেই, আর প্রতিবারই ধরা খেয়ে স্পর্শের কাছে পানিশমেন্টও পেয়েছে। ক্লাস শেষে স্যার চলে যেতেই মুগ্ধতা ধপ করে বসে পড়ল, দাঁত কিরবির করিয়ে বলল, ওই নিতুর বাচ্চাকে যদি আমি একদিন আলাদা করে পেয়েছি তাহলে ওর যে আমি কি হাল করব দেখে নিস। সুব্রতা মুগ্ধতার গাল দুটো টেনে দিয়ে বলল, দোস্ত সিল, ওই মিতুকে ব্যাগে পাই আমি ওকে ছেড়ে দেবো নাকি? আমার বেস্ট ফ্রেন্ডের উপর হাসা, ওকে দেখে নেব। হাই মেরি কালী নাগিন, মেরি জান। হাই স্পর্শ ভাই আর পিঙ্কিশ নাগিন। কথাটা বলে দুজন দুজনের দিকে তাকাতে ডেভিল স্মাইল দিল। ওরা দুজন যখন একসাথে হয় তখন মনে হয় পুরো পৃথিবীটা ওদের জন্যই। স্পর্শ ভাইয়া যে এত রোমান্টিক, বাবা জানাই ছিল না। স্পর্শ ভাইয়া তোকে রাতে ঢাকা শহর ঘোরালো। ওয়াও, কি ওটা আমার ভাইয়াটা, কি রোমান্টিক। সুব্রতার কথা শুনে মুগ্ধতা থেমে গেল। থেমে বলল, এই তুই ফকিনের মতো ওনার হয়ে কথা বলছিস কিল্লাই? নিশ্চয়ই উনি তোকে ঘুষ খাওয়াইছে, যার লাইগা তুই ওনার হয়ে কথা বলতেছস। দোস্ত তোর মুখের কি ভাষা, তুইও আমার দলে নাম লিখেছিস, আগে বলিসনি তো। এতদিন ধরে প্র্যাকটিস করছিলাম, আজকে তোকে বলে চমকে দিলাম, ভালো না? পুরো চুমো দোস্ত, কিন্তু স্পর্শ ভাইয়া শুনলে তোর হাত পা ভেঙে রেখে দিবে। নাগিনদের হাত পা হয় নাকি দোস্ত? আগে বলস নাই তো। সে যাই হোক, তুই ওনার হয়ে কথা বলছিস। জানিস উনি কি করেছে? স্পর্শ ভাইয়াও ভুল করে। উনি আমার সেই ব্যান্ডটা ড্রেনে ফেলে দিয়েছে, যেটা বাবা চিটাগাং থেকে এনে দিয়েছিল। ওটা এখন আমি কোথায় পাই? ঢাকাতেও নাই। কালকে এক ফকিন্নি মার্কা শপিং মলে গিয়েও পাইনি। ওর কথা বলতে বলতে গেটের দিকে যাচ্ছে, ছুটি হয়ে গেছে, অর্থাৎ স্পর্শ নিতে আসবে। কিন্তু এখনও স্পর্শ আসেনি দেখে সুব্রতা আর মুগ্ধতা এতক্ষণ ধরে গল্প করছিল। সুব্রতাকে ওর বিএফ নিতে আসে।
সুব্রতার বিএফ এর সাথে সুব্রতার বিয়ে ঠিক হয়ে আছে। 5 বছর পর মেডিকেল কমপ্লিট হলে বিয়ে হবে। ওরা দুজনেই দাঁড়িয়ে গল্প করছে, তখনই পাশ থেকে একটি মেয়ে হাসতে হাসতে বলল, পাগলদেরকে যে কেন শপিং মলে ঢুকতে দেয় বুঝি না। আমি যতদূর জানি পাগল কোনো বড় শপিং মলে অ্যালাউ না, তাহলে হয়তো জোর করে ঢুকে গেছে। পয়সাওয়ালা পিঙ্কিশ নাগিন পাগল তো, সেই জন্য হয়তো। মুগ্ধতা আর সুব্রতা বুঝতে বাকি রইল না যে কাকে উদ্দেশ্য করে বলেছে। তখনই পাশ থেকে নিতু ফোনের ভিডিওটা অফ করে বলল, দেখলে তো ভিডিওটা, কিভাবে পাগলের মতো শপিং মলেই ঝামেলা করছিল। আমি তো দেখলাম কত লোক ভিডিও করছে, তাই আমারও ফ্রিতে বিনোদন নিতে সমস্যা কি শুনি? আমি কেন একা হাসবো, তোরাও হাস, তাই তোদেরকে দেখালাম। সবাই এক পাগলের থেকে দূরে থাকিস, কামড়ে টামড়ে দিতে পারে। কিভাবে পাগলরা যে ঢাকা মেডিকেলে চান্স পেল বুঝি না পাপু। নিতুকে থামিয়ে দিয়ে ওপাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এই ভিডিওটা শেয়ার কর না, ফেসবুকে আপলোড দেব। কথাটা বলে আবারও সবাই হাসাহাসি আরম্ভ করলো। নিতু আবারও বলতে লাগলো, স্পর্শকে চিনিস তো? ঢাকা মেডিকেলের সার্জন উনি তো এই মেয়েটার জালে অতিষ্ঠ। এত পাজি মেয়ে, যেই দেখলো যে এত বড় একটা ডক্টর অমনি তার গলে ঝরে গেল। লজ্জা শরম কিছু নেই এই মেয়ের। বিছানায়ও হয়তো। মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই সুব্রতা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই ফকিন্নির বাচ্চা, লজ্জা লাগে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে বলিস? ও কিছু বলছে না বলে ভেবেছিস পার পেয়ে যাবি? বেয়াদব কোথাকার। পরিবারের লোকজন এই করতে পাঠায় তোদেরকে? ডক্টরি পড়তে এসেছিস এইসব করার জন্য, এইসব শেখার জন্য? আর নিতু, তুই কি জানিস এর ফলাফল ঠিক কি হতে পারে? সুব্রতার কথা শুনে ওরা ঝামেলা করতে শুরু করলো। কথা কাটাকাটি হচ্ছে বেশ। সুব্রতা পিছনে ঘুরে তাকাতেই দেখল তো মুগ্ধতা আর নেই। ও অবাক হয়ে গেল। বাকিরা সবাই আনন্দে হাসছে আর বলছে যে ভয়ে পালিয়েছে বলে আবারও হাসতে শুরু করলো। সুব্রতা ওদের থেকে সরে এসে মুগ্ধতার ফোনে ফোন দিল। রিং হচ্ছে, মুগ্ধতা তুলছে না। হঠাৎ ফোন সুইচ অফ বলে উঠল। সুব্রতা ভয় পেয়ে গেল, না জানি মেয়েটা কোথায় গেল। তাড়াতাড়ি করে স্পর্শকে ফোন করলো। ফোন করতেই 3 বারের বেলায় রিং হতে স্পর্শ ফোন তুলে বলল, সুব্রতা, তোমরা কোথায়? তোমাদের তো দেখছি না। তুমি আর মুগ্ধ কি কলেজ থেকে বের হওনি এখনো? ভাইয়া, একটা সমস্যা হয়েছে, মুগ্ধ কোথায় বেরিয়ে গেছে। এরপর সুব্রতা সবটা স্পর্শকে বলল। স্পর্শের মাথায় রক্ত উঠে গেছে। ফোনটা কেটে কলেজে ঢুকলো, দেখলো নিতু আর ওর ফ্রেন্ডরা মিলে হাসাহাসি করছে। স্পর্শ নিতুর নাম ধরে ডেকে পড়ল, নিতু কাম হে। নিতু স্পর্শের কাছে যেতে স্পর্শ প্রশ্ন করলো, আমার মুগ্ধ কোথায়? নিতু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভাইয়া, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হার, সি ইজ টোটালি ম্যাড, সাইকো আর স্টুপিড। না জানি মেয়েটা এত পাগলামির পরও আপনি এত কেয়ার করেন কেন? ইউ ডিজার্ভ এ বেটার গার্ল লাইক মি। কথাটা শেষ করতে না করতে স্পর্শ নিতুকে ঠাস করে একটি চড় মারল। এত জোরে চড় মেরেছে যে আশেপাশে সবাই চমকে গেছে। সবাই ভয়ে চুপচাপ হয়ে আছে। নিতুর রাগ লাগছে, আবার খারাপও লাগছে। এত লোকের মাঝখানে ওকে চড় মারল। ভাইয়া, আপনি কি এটা ঠিক করলেন? গালে হাত রেখে কথাটা বলল নিতু। স্পর্শ রেগে গিয়ে বলল, জাস্ট একটা চড় মেরেছি, এর থেকে বেশি কিছু করতে পারি? আমার মুগ্ধর যদি কিছু হয়েছে তো আই উইল কিল ইউ। কথাটা বলে স্পর্শ চলে গেল। নিতু এবার ভয় পাচ্ছে স্পর্শের কথা শুনে। স্পর্শ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বলল, সুব্রতা, আদিল এসেছে তোমাকে নিতে, তুমি চলে যাও। অ্যান্ড ডোন্ট ওয়ারি, তোমার বেস্ট ফ্রেন্ডের কিছু হতে দেব না। জানি ভাইয়া। স্পর্শ মুচকি হেসে চলে গেল। এখন ও মুগ্ধতার বাসায় যাবে। স্পর্শের বাসায় যাবে না, কারণ মুগ্ধতা ঠিক ভালোভাবেই জানে না যে স্পর্শের বাসায় ভালো সুইসাইড পয়েন্ট কোনটা, মানে ছাদে গিয়ে নাকি অন্য কোথাও। যেহেতু ওর নিজের বাসায় ও অনেকবার মরার চেষ্টা করেছে, তাই ওর ক্ষেত্রে সুবিধাই হবে। তাড়াতাড়ি ড্রাইভ করে মুগ্ধতার বাসায় গেল। বাসায় ঢুকতেই মুগ্ধতার আম্মুকে কোথাও দেখতে পেল না স্পর্শ। হয়তো ঘরে ঘুমাচ্ছে, আর রোজা ভাবিকেও দেখল না। রোজা হয়তো তার ছেলেকে নিবিড়কে নিয়ে ছাদে গেছে। স্পর্শ তাড়াতাড়ি করে গেল, দরজা ধাক্কা দিয়ে বলল, মুগ্ধ, দরজা খোলো। স্পর্শের গলার আওয়াজ শুনে মুগ্ধতা ভয় পেয়ে গেল। এতক্ষণ ধরে ঘুমের ওষুধের শিশিটা খুঁজতে খুঁজতে ওর সময় চলে গেছে অনেক। স্পর্শের গলায় আওয়াজ শুনে মুগ্ধতা তাড়াতাড়ি করে গুনে গুনে 7টা ঘুমের ওষুধ বার করলো। 7টার বেশি শিশিতে আর ছিল না। ওষুধগুলো হাতে নিয়ে মুগ্ধতা বিড়বিড় করে বলল,
এবারই লাস্ট, তারপর মুগ্ধতে ইউ আর গন। তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ওই পিঙ্কিশ বান্দর স্পর্শ তোকে আর খেতে দেবে না। উনি বা কেন আমাকে বাঁচাবে? উনি তো ওই নিতুকে ভালোবাসে, আমাকে তো বাসে না। ওই নিতু হলুদ নাগিন আজ আমাকে কত উল্টোপাল্টে বললো, আমি কি না ওনার বিছানায়। ছি না, এত কিছু বলার পরও তো উনি ওই নিতুর বাচ্চাকে কিছু বলবে না, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? কথাটা বলেই মুগ্ধতা ওষুধগুলো খেয়ে নিল। ওষুধগুলো খেয়ে মুচকি হেসে বলল, ফাইনালি এবার তো ওই পিঙ্কিশ বান্দরকে একবার রুমে আসতে দেয়া যায় কি বলছি। আমি দরজা না খুললেও তো ওনার কাছে ডুপ্লিকেট চাবি আছে, উনি তো দরজা খুলেই ফেলবেন। তাই আমিই বরং দরজা খুলি, তাতে মরার আগে ওনার কাছে আমার রেসপেক্টটা যদি বেড়ে যায়, পরে তো বলবে যে মুগ্ধ অনেক বাধ্য একটা মেয়ে ছিল, আমার সব কথা শুনতো। কথাটা বলে মুগ্ধতা দরজা খুলে দিল। স্পর্শ মুগ্ধতাকে ঠিকঠাক অবস্থায় দেখে একটু অবাক হলো। চারিপাশে তাকিয়ে দেখলো যে কোনো গড়বড় আছে কিনা। না, সবই তো ঠিকঠাক আছে। গল্পটির প্রথম সিজন এইখানেই শেষ। পরবর্তী সিজন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।